city breeze whispers, tales from the gutters, worn out pics from the dips in the summers. Saw a kid scribbling dreams on the covers. Every block, every corner filling chapters with others. Let me listen, hands open, no judgment in my vibe. Everyone's a book, got stories they hide. From the dirt, from the hurt, where the tears reside. Every word they speak keeps my soul alive. Old man Joe said his youth got robbed. Turned 22, found truth on the job. Picked up bricks, stacked hope in the fog. Voice real raspy, left his pain in a sob. Echoes in the alley, every soul got a map. Folded in the creases, each fold's a trap. When I hear them stories, I feel the world's gap. Heart heavy with beats, drums tied to the slab. Met a mom of 3 in a line for the bus. Pray with her hands, pockets filled with trust. Told me about a love now buried in dust. Till she shines like the moon, won't let the world rust. Let me listen, hands open, no judgment in my vibe. Everyone's a book, got stories they hide. From the dirt, from the hurt, where the tears reside. Every word they speak keeps my soul alive. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মানুষ পডকাস্ট। আজকের পর্বটা স্পেশাল, কারণ আজকে মানুষ পডকাস্টের 10 নম্বর পর্ব, আর এই জন্য লোকেশনও স্পেশাল এবং গেস্টও স্পেশাল। আজকে আমাদের গেস্ট হিসেবে আছে হচ্ছে ফেরদৌস কবির ইমন। ওকে চুজ করার রিজন হচ্ছে যে ও আমার দেখা আউটডোর লাভার মানুষদের মধ্যে অন্যতম। এই জন্য যেহেতু আউটডোরে শ্যুট করতেছি, ইমন আমার কাছে মনে হয়েছে পারফেক্ট একটা গেস্ট। ইমন, আমাদের দর্শক এবং শ্রোতাদের জন্য তুমি যদি তোমার পরিচয়টা দিয়ে দিতা। আচ্ছা, আমি হচ্ছি ফেরদৌস কবির ইমন, ভাই অলরেডি ইন্ট্রোডিউস করছে নাম। আর আমি পেশায় হচ্ছে প্রোডাক্ট ডিজাইনার, আর পার্ট টাইম হচ্ছে ট্রাভেলার, অথবা উল্টোটা বলা যায় ফুল টাইম ট্রাভেলার পার্ট টাইম ডিজাইনার। আমরা তাইলে তোমার স্টোরিটা শুনে ফেলি। অ্যাকচুয়ালি এখন আমি যেটা আমি হয়তো ছোটবেলায় এভাবে ইমাজিন করিনি। আমি হচ্ছে অন্য কিছু একটা ইমাজিন করছিলাম। ক্রিকেটার, হ্যাঁ ক্রিকেটার ওয়ান অফ দেম। তারপর হচ্ছে একটু যখন বুঝতে শুরু করছি, যে যখন বুঝলাম যে না, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে মানে অ্যাথলিট হওয়াটা একটু আমার জন্য টাফ। সো টাফ না, মানে হচ্ছে রিয়েলিটি যখন চেক হয়েছে যে ধরেন অ্যাথলিট হওয়াটা কিন্তু হচ্ছে ওই যে 1 in million এরকম, কিন্তু মানে অনেক মানুষ ট্রাই করবে, তারপর হচ্ছে ফানেল হয়ে হয়ে একদম টপ 1% যারা, তারা হচ্ছে সিলেক্টেড হবে। তো ওই ফানেলে হচ্ছে আমি রিয়েলাইজেশনটা অনেক আর্লি এজই হয়েছে, কিন্তু তারপরে হচ্ছে যখন মানে এই রিয়েলাইজেশনটা আসলো, তখন হচ্ছে ফাইনালি ডিসিশন নিলাম যে আমার মনে হয় প্রোগ্রামার হওয়া উচিত বা কম্পিউটার রিলেটেড কিছু একটা করা উচিত। তো তখন হচ্ছে কম্পিউটার রিলেটেড যা করা যায় ওইটা জাস্ট প্রোগ্রামিংই মনে করতাম, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে হবে, তারপর হচ্ছে বিল গেটস হইতে হবে, তখনকার আইকন যারা, তাদেরকে ফলো করতাম। তো এই আর কি। তারপর কেমনে যে ডিজাইনার হয়ে গেলাম এটা আসলে টের পাই নেই। আসলে প্রথমে শুরু করছিলাম হচ্ছে ইয়া দিয়েই, আপনার ফ্রন্ট এন্ড, তারপর হচ্ছে এই যে ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো দিয়েই। তো এইগুলোর জন্য ডিজাইন করা শুরু করছি। ডিজাইন শুরু করতে গিয়া হচ্ছে আপনার আস্তে আস্তে হচ্ছে যে ডিজাইনের দিকে আস্তে আস্তে ঝুঁকে গেছি। ইনফ্যাক্ট হচ্ছে আমি যখন আমার ফার্স্ট জবে জয়েন করছি, তখনও আমার ডিসিশন ছিল যে আমি এখানে জয়েন করতেছি, ভালো প্রোগ্রামারদের সাথে দেখা হবে, ওঠা বসা হবে, এই জন্য হচ্ছে আমি এখানে জয়েন করছি অ্যাজ আ ডিজাইনার। তো দেন আই রিয়েলাইজ ফার্স্ট আফটার ওয়ান ইয়ার অফ মাই জব, আমি রিয়েলাইজ করছি যে আসলে আমার মানে ডিজাইনই হচ্ছে ফোকাস করা উচিত, ডিজাইনই ক্যারিয়ার করা উচিত। বাট এর আগ পর্যন্ত হচ্ছে আমার ফোকাস ছিল যে না, আমি আগে ডিজাইন দিয়ে ক্যারিয়ার করতেছি মানুষ মানে প্রোগ্রামারদের সাথে মেশার জন্য। তারপর হচ্ছে আস্তে আস্তে প্রোগ্রামিংয়ের দিকে যাব, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করব, এরকম করেই হচ্ছে প্ল্যান ছিল। আর আরেকটু ডিটেইলে যদি যাই, শুরুর দিকে হচ্ছে আমি একা এই জার্নিতে ছিলাম না কখনোই। তো আমার ওয়ান অফ দ্য মেইন ইন্সপায়ারেশন আর বলেন যে পুশ করছে কনস্ট্যান্টলি আমার বড় ভাই, প্লাস হচ্ছে নোমান, আমার ফ্রেন্ড নোমান, যা অনেকে হয়তো চিনবে আমাদের বাংলা নোমান। হ্যাঁ, ও আসছে, ওকে জাস্ট অপেক্ষা করতেছি। তো আমরা দুইজন হচ্ছে একই জায়গায় পড়তাম, পড়াশোনা করতাম, একই জায়গায় থাকতাম, আমরা হোস্টেলে থাকতাম। তো ওইখানে বসেই হচ্ছে আমাদের জার্নি শুরু হয়। সাইবার ক্যাফেতে গিয়ে হচ্ছে কাজবাজ শুরু করি। তো লোগো কন্টেস্ট এইসব করতাম। তারপর হচ্ছে গ্রাফিক রিভারের একদিন সন্ধান পাই, তো ওইখানে গ্রাফিক রিভারে হচ্ছে অ্যাসেট আপলোড করা শুরু করি। তো
এই আর কি, মানে ইন এ নাটশেল হচ্ছে যে জার্নি শুরু হয় প্রোগ্রামার হিসেবে, বা প্রোগ্রামার হইতে চাই। ইনফ্যাক্ট হচ্ছে আপনাকে আমি কিন্তু চিনি ওই সময় থেকে, একদম ছোটবেলা থেকে, যখন আমি হচ্ছে প্রোগ্রামার হইতে চাইতাম আপনারা ফলো করতাম। তারপর হাসিন ভাই ছিল, তারপর সুবিন ভাই ছিল, এরকম আরও কয়েকজন ছিল যারা হচ্ছে একটু লেখালেখি করতো, করতো, তাদেরকে হচ্ছে চিনতাম বরিশাল থেকে। তো তাদেরকে ফলো করতাম, মানে কন্টিনিউয়াসলি ট্রাই করতাম যে ইন টাচে কেমনে যাওয়া যায়। তো ওইটা যাইতে যাইতে ডিজাইনার হয়ে গেছে আসলে। এখন কোথায় কাজ করতেছো? এখন হচ্ছে ইন্দোনেশিয়ান একটা কোম্পানিতে কাজ করতেছি এজ আ সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার। এই এর বাইরে হচ্ছে টুকটাক হচ্ছে ভলান্টিয়ারি কাজ বা হচ্ছে সাইড প্রজেক্ট এগুলো করি, বাট মেইন জব এইটাই এখন। ওইটা কি রিমোট জব তো? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি রিমোট জব বলা যায় কিনা আমি জানি না, কারণ হচ্ছে আমাদের কোনো ফর্মাল কন্ট্রাক্ট নাই ইয়েট। তো এইটা খুবই ইন্টারেস্টিং একটা যে আমাদের একটা এক্স কলিগ হচ্ছে এখানে এই ইনিশিয়েটিভ নিয়েছে, এই কোম্পানিটা শুরু করছে, পাঠাওয়ার এক এক্স কলিগ। ও হচ্ছে মানে থেকে আসছিল, মালয়েশিয়া থেকে আসছিল বাংলাদেশে আর কি জব করতো পাঠাওয়ার। তো ও হচ্ছে আমাদেরকে হায়ার করে। তো শুরুতে হচ্ছে জাস্ট হচ্ছে হেল্প করতে পারবা এরকম থেকে শুরু হয়। আস্তে আস্তে হচ্ছে আমরা মানে জাস্ট কেমনে যে ওইখানে ফুল টাইম হয়ে গেছে এটা টের পাইনি আর কি, ফ্রিল্যান্স প্রজেক্টের মতো শুরু ছিল এই। ওকে, এখন তাহলে আমরা আসল জিনিসে যাই, ট্রাভেলিং। তুমি তো প্রচুর ট্রাভেল করো। প্রচুর বলা যায় না, আমি আমার থেকে অনেক বেশি ট্রাভেল করে এমন মানুষ চিনি, বাট আমি যতটুকু করি অতটুকু আমি এনজয় করি আর কি। মোটামুটি একটা ব্যালেন্স রাখার ট্রাই করি, যে কাজ এবং ট্রাভেলের মধ্যে ট্রাই করে যখনই সময় পাই, যখনই একটু মন চায় কোথাও যাইতে চলে যাই আর কি, কোনো রাখি না এই। তোমাকে যদি বলি যে তোমার সব থেকে স্মরণীয় 2টা ট্যুরের কথা বলতে, তাহলে কোন 2টার কথা বলবা? নাম্বার 1 হবে এইটা খুবই টাফ আসলে চুজ করা, আর সবগুলা ট্যুরই আমার স্মরণীয় সামহাউ, এবং প্রত্যেকটাতেই হচ্ছে এমন এমন পয়েন্ট আছে যে পয়েন্টগুলো আসলে কেমনে জানি হচ্ছে ওই জিনিসগুলো হয়ে গেছে আসলে। ইউজুয়ালি হচ্ছে নর্মাল লাইফে, আমার নর্মাল লাইফ খুবই বোরিং, মানে মানুষজন হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া দেখলে বা দেখলে হয়তো এটা গেস করতে পারে না, মনে করে যে আমার হয়তো ট্রাভেল করতেছি, এক্সাইটিং একটা লাইফ, সবসময় হ্যাপেনিং। বাট ইউজুয়ালি দেখা যায় আমি এক সপ্তাহ বাসা থেকে বেরোই না। এই যে বসুন্ধরা আসলাম কয়দিন হইলো, প্রায় 4-5 দিন হইলো, আজকে আমাদের ফার্স্ট দেখা। তো এরকমই হচ্ছে যে এমনি নর্মাল লাইফ বোরিং হয়, ট্রাভেলে যা হয় তা আমার কাছে মনে হয় যে অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স প্রত্যেকটাই। তো এর মধ্যেও হচ্ছে বেস্ট পিক আছে। বেস্ট পিক হচ্ছে নাম্বার 1 হবে মার্দি হিমালয়ের ট্রেকটা, নেপালের। হ্যাঁ, অন্নপূর্ণা ট্রেকটাও খুবই জোস ছিল। অন্নপূর্ণা মার্দি হিমাল দুইটাতেই গেছো? হ্যাঁ, দুইটাতে আলাদা আলাদা টাইমে গেছে, দুইটা একসাথেও করা যায়। তো আপনার অন্নপূর্ণার এক্সপিরিয়েন্সটা অ্যামেজিং। ওইটা হচ্ছে আপনি একটা মানে ল্যান্ডমার্ক, একদম পপুলার একটা ট্রেকে যাচ্ছেন, ওইটার ফিল আলাদা। কিন্তু মোটামুটি লেস পপুলার এবং ফার্স্ট হিমালয়ান ট্রেক ছিল হচ্ছে আমার মার্দি হিমাল। তো এই জন্য ও হচ্ছে অলওয়েজ আমার মেমোরিতে থাকবে। প্লাস হচ্ছে ওই ট্যুরে হচ্ছে আমি একটা ফ্রেন্ড পাইছি, যে হচ্ছে আমার ফ্রেন্ড ফর লাইফ হয়ে গেছে, তো নেপালি ফ্রেন্ড। তো ওর সাথে পরিচয় ওইখানে, ও এখন হচ্ছে মানে নেপালে গেলে হচ্ছে ওর বাসায় গিয়ে আমরা থাকি এটাকে, এবং হচ্ছে আপনারাও তো মোটামুটি পরিচিত, যে কাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মানে কাবির বাসায় গেছেন? কাবির বাসায় আমি একদিনের জন্য মিস করছি। ও আচ্ছা, আপনি মিস করছেন, বাকি সবাই গেছে। বাকি সবাই গেছে, কাবির সাথে আমার দেখা হয়েছে, হি ইজ এ ভেরি নাইস গাই। হ্যাঁ, ও মানে এখন হচ্ছে আমাদের ভাইয়ের মতো আর কি অনেকটা। তো এই জন্য মেমোরেবল যে এই ট্যুরে যার সাথে দেখা হয়েছে বা যাদের সাথে দেখা হয়েছে এখন পর্যন্ত আমি তাদের সাথে কানেক্টেড, অ্যান্ড ওরা রেগুলার খোঁজখবর নেয়। এবং হচ্ছে গিয়া ইনফ্যাক্ট হচ্ছে মানে কাবি রিসেন্টলি বাংলাদেশে আসবে আর কি খুব শীঘ্রই, এই যে বাকিরে বিদায় দিতে আর কি। জাস্ট ওকে কেওক্রাডং-এ নিয়ে যাবো। কেওক্রাডং এখন বন্ধ, তাইলে নিতাম। কক্সবাজার নেওয়া যায়, ওরা তো বিচ দেখে না, তো বিচের ওইখানে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, আমাদের একটা ফ্লেক্স আছে ওই দিক থেকে। হ্যাঁ, কাবি আসলে বললাম আমিও যাবো নি। আচ্ছা, স্পিকিং অফ নেপাল, সেকেন্ড এক্সপিরিয়েন্স বাকি আছে কিন্তু। ও সরি। আচ্ছা, সেকেন্ড এক্সপিরিয়েন্স হচ্ছে সেকেন্ড বেস্ট ছিল হচ্ছে বালিরটা। মানে আমি এই দুইটার মধ্যে খুবই কনফিউজ ছিলাম। বালির ট্যুরটা হচ্ছে টিপিক্যাল ট্যুরিস্ট ট্যুর ছিল, যে যখন আমি হচ্ছে আমার ফার্স্ট ট্রিপ ছিল নেপালে, আমি হচ্ছে ধরেন লেজ ধরে চলে গেছি। আমাদের শাশ্বত সিয়াম ও প্ল্যান করছে, পাঠাও ছিলাম তখন, শাশ্বত সিয়াম ছিল ওই ট্যুরে, তারপর দেলোয়ার ভাই ছিল, আর ছিল হচ্ছে নোমান ভাই।
তো ওই ট্যুরটাতে আমি হচ্ছে জাস্ট ওদের সাথে চলে গেছি, আমি কিছু জানতাম না, কিছু রিসার্চ করি নাই। বাট আফটার দ্যাট আমার মনে হয়েছে যে না, আমি মনে হয় দেশের বাইরেও হচ্ছে ট্রাভেল করা এনজয় করব। এরপর হচ্ছে আমরা লোকেশন খুঁজতে থাকি যে কই যাব। তো ভুটান একটা চয়েস ছিল, আর হচ্ছে সেকেন্ড চয়েস ছিল বালি। তো ভুটান আমাদের ফার্স্ট চয়েস ছিল। ফার্স্ট চয়েসে আমরা ভুটান কেন যাইনি, কারণ হচ্ছে কি আমরা দেখছি যে বাই রোডে গেলে হচ্ছে খরচ কম কিন্তু সময় বেশি লাগে, আর বাই এয়ার গেলে খরচ বেশি কিন্তু সময় কম লাগে। তো এখন হচ্ছে আমরা হিসাব নিকেশ করে দেখলাম যে আমাদের ছুটি কম, এই টাইমে আমরা এয়ারে ছাড়া কোনো অপশন নাই, নাহলে কিছুই দেখতে পারবো না, যাওয়ার সাথেই টাইম চলে যাবে। তো ওইটা দেখতে গিয়ে দেখলাম যে যেই খরচটা হয় বালিতে সেম খরচে করা যায়। আর আমাদের ট্যুরমেট যারা প্ল্যান করছে তাদের মধ্যে একজন হচ্ছে অপ্ট আউট করে ফেলছে যে আমি যেটা বলতেছি সেটা আনরিয়েলিস্টিক, এই বাজেটটা হবে না। তো আফটার দ্যাট হচ্ছে যে আমি যে বাজেট দিয়েছিলাম ওইটার থেকে আরো 5,000 আমরা কম খরচ করে বালি ট্যুর দিয়ে আসছি। তো এইটা কেন মেমোরেবল, কারণ হচ্ছে এইটা হচ্ছে আমার ফার্স্ট নিজের অর্গানাইজ করা ট্যুর, যে আমি একা অর্গানাইজ করছি, আমি সব প্ল্যান করছি, বাজেট করছি, দেন হোটেল বুকিং দিছি, এভরিথিং আমি করছি। অ্যান্ড এটা যে আমি এনজয় করি এটা আমি আগে জানতাম না, এটা করার আগে যে এই বাজেট করা করা এটা সবাই প্যারা মনে করে, আমি এনজয় করি। তো এইটা হচ্ছে আমার জার্নি, মানে ট্রাভেলিং জার্নি, যে ট্রাভেল অর্গানাইজ করা ছোট গ্রুপের জন্য, নিজের ফ্রেন্ড সার্কেলের জন্য, এটা ফার্স্ট আর কি এক্সপিরিয়েন্স ছিল এটা। তো এই জন্য হচ্ছে খুবই মেমোরেবল। এবং আপনি তো বালি গেছেন, বাকি রিজন আপনি জানেন যে কেন বালি। বালি অসাধারণ অসাধারণ, ওইটা আসলে এক্সপ্লেইন করার কিছু নাই যে কেন বালি ভালো লাগছে। তুমি কি ফ্রি ভিসার টাইমে গেছিলা? হ্যাঁ, একদম ফ্রি ভিসার টাইমে গেছিলাম। তাহলে ভালো হয়েছে, এখন তো ইন্দোনেশিয়ার ভিসা পাওয়া অনেক খুবই টাফ, মানে খুবই টাফ বলতে হচ্ছে ইজি, বাট প্যারা আছে আর কি। মানে আপনার হচ্ছে ওই যে ডকুমেন্ট দেওয়া লাগবে, তারপর ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউ কি দিতে হয়? দিতে হয় তো, তাই না? এটা আমি জানতাম না স্যার। আচ্ছা, স্পিকিং অফ নেপাল, তুমি কতবার নেপাল গেছো এটা গুনতে পারবা? আচ্ছা, একটু গুনি। আসলে একদম ক্লিয়ারলি মনে নাই, বাট একদম র্যান্ডম নাম্বার মাঝে মধ্যে থ্রো করি, যেহেতু সিরিয়াস পডকাস্ট এখন হচ্ছে আমরা গুনে বলাই বেটার, সেফ। 18 তো একবার, 19-এ একবার, 21-এর শেষে একবার, 22-এ একবার, আর হচ্ছে এই যে আপনাদের সাথে গেলাম হচ্ছে 24-এ আগস্টে, 5 বার হইলো, কিন্তু 6 বার খুব শীঘ্রই হতে যাচ্ছে মনে হয়। আপনি বেশি মনে করাই দিলে এখন দেখা যাবে যে এখান থেকে গিয়ে নেপাল চলে গেছে। চলো চলো যাই, যাওয়া যায়। মানে নেপালকেও বললে আমি না বলি না, কখনো আমাকে দেখবেন না যে নেপালকে বলছে আমি না বলতে। তাহলে আমার ফলো আপ প্রশ্ন হচ্ছে কেন নেপাল, কেন? এক কথায় কোনো উত্তর নাই এটারও। এটার কাহিনী হয়েছে গিয়া, নাম্বার 1 হয়েছে পিপল, নাম্বার 2 হয়েছে প্লেস। পিপল ক্যান সামনে রাখতেছি যে নেপালে গিয়ে আমি যে ওয়ার্ম ফিল করছি, ওয়েলকামিং ফিল করছি, এবং হচ্ছে ওইখানে এত পরিমাণে এখন ফ্রেন্ড হয়ে গেছে যে আমার কাছে মনে হয় যে ওইটা কমফোর্ট জোন। অ্যান্ড সেকেন্ড থিং হয়েছে গিয়া যে একদম একদম ছোট সিটিগুলোতে এত কিছু এক্সপ্লোর করা আছে, এত এত ট্রেক, এত এত জায়গা যাওয়ার মতো। তো এইটা মানে চিন্তা করলে যে অপশন অনেক বেশি, এবং হচ্ছে সবগুলোই হচ্ছে আমার জানা, যে আমি জানি কি হবে। তো আননোন জায়গায় যাওয়ার যেমন একটা এক্সাইটমেন্ট আছে, জানা জায়গায় যাওয়ার মধ্যেও একটা কিন্তু মজা আছে, যে জানা জায়গায় হচ্ছে নতুন করে একটু এক্সপ্লোর করা, নতুন জায়গাগুলো এক্সপ্লোর করা। আর আরেকটা ব্যাপার হয়েছে গিয়ে মানে যে বারবার গেলে মানুষজন বোর্ড হয় একটা লোকেশনে। তো এইটা একটা কোশ্চেন থাকতে পারে, যে এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে যদিও আমার নেপাল খুবই পছন্দ, কিন্তু আমি তোমার পার্সপেক্টিভটা তো জানতে চাচ্ছি। আচ্ছা, আমি হয়েছে গিয়ে কোনোবারই এমন হয় নাই যে নতুন কিছু দেখে আসি নাই, প্রতিবারই নতুন কিছু দেখে আসছি। যেমন লাস্ট টাইমে মাস্টাং গেলাম, মাস্টাং তো যাই নাই। মাস্টাং হচ্ছে অনেকটা লাদাখের মতো সিমিলার ইয়া, বাট আমার কাছে মনে হয়েছে ভিডিও কম্পারিজনে লাদাখের থেকে মাস্টাং বেটার। বাট লাদাখ আমি যাইনি, এই জন্য হচ্ছে এই অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করতে পারতেছি না। বাট ওই যে ব্লগ দেখেছি, এটা বুঝলাম। তো ওইখানে বাইক ট্রিপ দিয়ে আসলাম লাস্ট টাইম। এর আগের বার অন্নপূর্ণা বেস ক্যাম্পে গেছি। মাস্টাংয়ে কয়দিন লাগছে বাইকে? 3-4 দিনের মতো টোটাল। একা গেছিলা? না, আমার সাথে আহমেদ হাসান বাকিও গেছিল, আমরা দুজন গেছিলাম। সুন্দর ট্যুর হয়েছে আমাদের। জাস্ট আচ্ছা, তাহলে লাস্ট ট্যুর নিয়ে তাহলে একটু শুনি, মাস্টাংয়ের ট্যুরটা নিয়ে, যেহেতু আমিও যাই নাই, অনেকে হয়তো দর্শক যারা আছে তারাও যাইতে চায়। আচ্ছা, মাস্টাংয়ের ট্যুরটা খুবই, আচ্ছা তার আগে এটা বলো মাস্টাং আসলে কি? মাস্টাং তো আমার কাছে একটু কনফিউজ লাগে, যে আপার মাস্টাং বলে, লোয়ার মাস্টাং বলে, মানে ওই জায়গাটা বা ট্রেকটা আসলে কি? ওইখানে আরো একটা নাম আছে, আমি এখন মনে করতে পারতেছি না, ওইটা হয়তো একটু ব্লগ দেখলে আসবে, আমি মনে উঠলে বলবো। তো
তো ওইখানে হচ্ছে যে আপনার মাস্টাং ওই এরিয়াটা হয়েছে কি আপনার তিবেটিয়ান প্লাটোর পার্ট। তিবেটিয়ান প্লাটো কি, যে আমরা ওই যে কন্টিনেন্টাল ড্রিফট যে হয়েছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এসে যে এই যে এশিয়ার সাথে মার্জ হয়েছে, ওইটা কিন্তু তিবেটিয়ান প্লেটের সাথে মিলছে। তো যেখানে আমরা যে পোখারায় গিয়ে যে ভিউটা দেখি, মাউন্টেন রেঞ্জটা, অন্নপূর্ণা রেঞ্জ, ওইটার পেছনের সাইড হচ্ছে মাস্টাং। তো পেছনের সাইডটা হচ্ছে তিবেটিয়ান প্লাটোর পার্ট, মানে এটা কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টের পার্ট। আচ্ছা, সো আমরা যে ফিশটেল দেখতেছি, তারপরে হচ্ছে মার্দি হিমাল দেখা যায়, ওইটার পিছনে মাস্টাং, ওইটার পিছনে, হ্যাঁ, ওইগুলো ক্রস করে যেতে হয়, মানে সাইড থেকে একটা করিডোরের মতো আছে, ওইখান থেকে যাওয়া যায়, যেখানে হচ্ছে পাহাড়, বড় কোনো পাহাড় নাই, মিডিয়াম রেঞ্জের পাহাড় আছে, ওইখানেও হিমালয়ের পার্ট ওইটা। তো ওইখানে যাওয়ার পথে আপনি একদম ওয়ার্ল্ডস ডিপেস্ট রিভার গর্জ বলে মনে হয় ওইটাকে, ওই যে গিরিখাত আর কি। হ্যাঁ হ্যাঁ, গর্জ। হ্যাঁ, তো ওইটা হচ্ছে ওইখানে, ওইটার পাশ দিয়ে হচ্ছে রাস্তা। তো এরকম অনেক জায়গা আছে রাস্তার পাশে এরকম বিশাল খাত। তো আপনার হয়েছে গিয়া মাস্টাং এর হচ্ছে কয়েকটা এরিয়া আছে। তো লোয়ার মাস্টাংটা হয়েছে গিয়ে তুলনামূলক কাছে, মানে ইয়ার থেকে জাস্ট পার হইলেই তারপরে। আর আপার মাস্টাংটা হয়েছে গিয়ে নেপালের ওই চায়নার সাথে যে বর্ডার, ওই বর্ডারে। তো আপার মাস্টাংটা হয়েছে গিয়ে একদম আপনার রিজার্ভড আর কি, একটু মানে ওরা হচ্ছে ইয়া করে রাখে আর কি, ওইটাকে হচ্ছে প্রোটেক্ট করে রাখে। আর লোয়ার মাস্টাং পর্যন্ত সবাইকে অ্যাক্সেস দিয়েছে, সো দ্যাট মানুষজন হচ্ছে এক্সপ্লোর করতে পারে। প্লাস হয়েছে গিয়ে বেশিরভাগ যত গ্রাম সেগুলো হচ্ছে লোয়ার মাস্টাংয়ে, কারণ লোয়ার মাস্টাংয়ে ডেজার্টেড হইলেও হালকা ভেজিটেশন আছে, মানে টুকটাক চাষাবাস করা যায় কিছু কিছু জায়গায়, প্লাস হয়েছে গিয়ে জিনিসপত্র ক্যারি করা যায়। কিন্তু আপার মাস্টাংয়ে কিন্তু হিউম্যান হ্যাবিটেট অত বেশি নাই, যার কারণে হচ্ছে গিয়া ধরেন ওই জায়গাটা ওরা প্রোটেক্ট করতে পারছে। এখানে তো মানুষজন যাওয়া আসা করে। ইনফ্যাক্ট হচ্ছে অন্নপূর্ণা যে সার্কিট ট্রেক, মাস্টাংয়ের হচ্ছে যে মুক্তিনাথ, তারপর হচ্ছে জমসম, এগুলো কিন্তু ওই সার্কিট ট্রেকের পার্ট। তো এইটা চাইলেই হচ্ছে ওই আপার মাস্টাংয়ের কনজারভেশন এরিয়ার মধ্যে ফেলতে পারতেছে না, এই জন্য হচ্ছে দুইটাকে আলাদা করে ফেলছে। এবং আপার মাস্টাং একটু এলিভেশনও হাই, এই আপার হ্যাঁ, লোয়ার মাস্টাং হচ্ছে একটু এলিভেশন কম তুলনামূলকই। আচ্ছা, তাহলে তোমার কি বাইক নিয়ে গেছিল তো না? হ্যাঁ হ্যাঁ। থাকছিল কই রাস্তায় যখন রাত হয়ে গেছিল? আমরা হচ্ছে একটু মনে করতে হবে, ফার্স্ট ডে করেছিলাম। আচ্ছা, ফার্স্ট ডে ছিলাম হচ্ছে ইয়াতে, একটা গ্রামে ছিলাম, ওই জমসমের আগের একটা গ্রাম, জমসমের মধ্যেই পড়ছে, গ্রামের নাম তো ভুলে গেছি এখন। অনেকটা স্যাটোরিনি টাইপের হচ্ছে ফিল, ওই যে স্টোন হাউস টাউস থাকে। এটা খুবই মানে ইন্টারেস্টিং একটা গ্রাম, খুবই ওয়েল ডিজাইনড, খুবই ওয়েল মেনটেন্ড, একদম ওদের ওল্ড হেরিটেজ ধরে রাখছে এখানে। তো ওইখানে ছিলাম প্রথম রাত। আর সেকেন্ড রাত হচ্ছে কাকবেনি নামে একটা জায়গা আছে, ওইখানে ছিলাম। আর লেতেও বলে ওরা, আর কালোপানিও বলে, কয়েকটা নাম আছে ওইখানে। তো কালোপানি হচ্ছে সব থেকে মানে রিকগনাইজেবল নাম, ওইখানে ছিলাম। ওইটা হচ্ছে আসার পথে, যাওয়ার পথে হচ্ছে ইয়াতে ছিলাম আর কি। ও আচ্ছা, যাওয়ার সময় মানে এক রাত থেমে পরের দিন পৌঁছায় গেছে। এটা তো লোয়ার মাস্টাংয়ে, রাইট? লোয়ার মাস্টাংয়ে। আপার মাস্টাংয়ে হচ্ছে আবার $500 একটা এন্ট্রি ফি আছে। তো এই জন্য হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে লোয়ার মাস্টাংয়ে হচ্ছে আপনি 80% মাস্টাংয়ের ফিল পাবেন, মানে ডেজার্টেড এরিয়াও অনেকটা পাবেন। তো মোটামুটি দেখার যা আছে এইখানে, তো $500 দিয়ে যাওয়া হচ্ছে ভর্তি মনে হয় নাই আর কি, পার পারসন $500। তো এই জন্য হচ্ছে ইয়া করে আসছি আর কি, লোয়ার মাস্টাং ঘুরেই চলে আসছি। লোয়ার মাস্টাংয়ে হচ্ছে আপনার যে জমসম, তারপর হচ্ছে কাকবেনি, তারপর হচ্ছে মুক্তিনাথ পর্যন্ত গিয়ে মুক্তিনাথ থেকে তারপর আবার ব্যাক করে লিখতে থাকছে আর কি। তো আচ্ছা সরি, 4 ডে বলছিলাম, 3 ডে আসলে হিসাব করে দেখলাম, 2 নাইটস 3 ডে। তো মোটামুটি এর মধ্যে কভার করা যায়, বাট আর একটু সময় নিয়ে গেলে হয়তো আর একটু বেশি এনজয় করতে পারতাম। এনজয় করা যেত একটু। হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট ডেতে যেই গ্রামটাতে ছিলাম ওটার নাম মারফা। মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে, মারফা। তুমি তো গেছিলা দুনিয়ার সবচেয়ে বিজি মানুষকে নিয়ে। হ্যাঁ, না ও আমার কাছে মনে হয়েছে যে ও যখন কাজে থাকে, মানে দ্যাট পারসন, বাকি ও যখন কাজে থাকে ও সব থেকে বিজিয়েস্ট, বাট ও যখন ট্রাভেলে থাকে তখন হচ্ছে মানে যখন আমরা আউট অফ নেটওয়ার্ক যাই বা একটা ইয়েতে যাই তখন হচ্ছে ও মোস্ট চিল পারসন। অ্যান্ড সামহাউ আওয়ার কেমিস্ট্রি ওয়ার্কস যখন আমরা একসাথে ট্রাভেল করি। এইটা বাকি খুবই ভালো একটা ট্রাভেল পার্টনার। আমরা থাইল্যান্ড ঘুরছি একসাথে। হ্যাঁ হ্যাঁ, এই ওয়াজ অ্যামেজিং, খুবই জোস। মানে আমার কাছে মনে হয়েছে যে আমি অন্য আরো মানুষ নিয়ে হচ্ছে বাইক রাইড দিছি। তো দেয়ার ইজ এ ইনসিডেন্ট যে আমি একজনের সাথে বাইক রাইড দেওয়ার পর আমি রিগ্রেট করছি কেন আমি দিলাম। এন্ড হচ্ছে আমি না তো, না আপনি না, আপনার সাথে আমি এখনো লং কোনো বাইক রাইড দেইনি।
অ্যাটলিস্ট আপনি আমার পিলিয়ন হিসেবে কোথাও যান নাই, একসাথে তো আমরা রাইড দিছি ওই যে বাইক নিয়ে, ওইটা সমস্যা না। বাট হচ্ছে আবার এইটাও রিগ্রেট হয় যে বাকিরি নিয়ে যখন পরে আমি হচ্ছে ওই মাস্টাঙ্গা রাইডটা করলাম, যে ওরি নিয়ে আগে কেন বাইক রাইড দেওয়া শুরু করিনি, আরও কয়েকটা বাইক রাইড দেওয়া উচিত ছিল এরকম মনে হয়েছে। তো অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল ওভারঅল, আমরা এনজয় করছি একদম ফুল ড্রেইনড হয়েছি, বডি অ্যান্ড মাইন্ড বোথ। রাস্তা যা ছিল মারাত্মক। এখানে মজার একটা পয়েন্ট আছে, আমরা যখন প্ল্যানিং করতেছিলাম আমাদের বাংলাদেশের আরো কয়েকটা ভাই ছিল পোখরায় এট দ্যাট টাইম, তো ওনারা হচ্ছে আমাদের পরে ইয়ার না জুলাই আগস্টের টাইমের কথা না? হ্যাঁ আপনি মনে হয় চিনবেন, ওই যে মিজান ভাই হ্যাঁ তো মিজান ভাই রয়্যাল এনফিল্ড মিজান ভাই, হ্যাঁ রয়্যাল এনফিল্ড মিজান ভাই। তো মিজান ভাই হচ্ছে মাস্টাং করে আসছে আমাদের ঠিক আগে, মানে আমরা প্ল্যান করছি আগে, বাট যাবো কি যাবো না এরকম একটা কনফিউশন ছিল। তো মিজান ভাই করে আসার পর সে হচ্ছে আমাকে ভয়ও দেখাইতে এবং সাহসও দিচ্ছে, দুইটা একসাথে। তো আমার হচ্ছে আপনি আমার যে বাইক রাইড দেখছেন, আমি হচ্ছে ধরেন চান্স নিতে চাই না, যখন হয়েছে গিয়া ধরেন 50-50 চান্স থাকে বা 40-60ও থাকে, আমি হচ্ছে ওই রিস্কের চান্সই নিতে চাই না কখনো, যে আমি ধরেন ওভারটেক করবো বা ইয়া করবো বা একটা অ্যাক্সিডেন্ট চান্স আছে ওইখানে আমি যাবো, এই জিনিসটা আমি অত মানে ওই রিস্কটা নাও আমার কাছে অর্থিত মনে হয় না। আমার কাছে হচ্ছে বাইক রাইডটা হচ্ছে হ্যাঁ জোস। এপিসোড আগেও শেষ হয়ে যেতে পারে বৃষ্টি নামলে, সমস্যা নেই। আচ্ছা সরি ইন্টারাপ্ট করলাম তোমাকে। না পারে নাই। আচ্ছা এরপর হয়েছে গিয়া, তো আমি হচ্ছে একটু মানে এইসব ব্যাপারে স্কেপটিক্যাল আর কি, যখন ডিসিশনটা নেই বোঝার ট্রাই করি যে না এই রিস্কটা অর্থিত কিনা এবং রিস্কটা আসলে রিস্কি কিনা, মানে আমি কিভাবে ম্যানেজ করব। তো ভাই যেভাবে বলছে 3-4 বার ভাই পড়ে গেছে, হাঁটু সমান কাদা, অল দ্যাট আর ট্রু। তুমি পড়ে গেছিলা? সামহাউ আমি জাস্ট একবার পড়ছি, আর একবার পড়ছে ওইটাও হচ্ছে এই যে একটা ওয়াটার ক্রসিং এ একটা পাথর ছিল, সেই পাথরের সাথে আমার সামনের চাকা আটকা পড়ে যায়, তো তারপর হচ্ছে কাত হয়ে গেছে, পড়ে যায়নি মানে হচ্ছে বাইক থেমে গেছে, বাইক হচ্ছে একদিকে কাত হয়ে গেছে, বাকি আর আমি দুইজনে হচ্ছে পা দিয়ে রাখার চেষ্টা করছি হাতে আর বডিতে, বাট বাইকের ওজনের তো রয়্যাল এনফিল্ড হচ্ছে ওই যে 410 স্ক্রাম যেটা হিমালয়ান ওইটা নিচ্ছিলাম, তো ওইটার ওয়েট মনে হয় 200 কেজির বেশি, তো আমার সাথে আমরা দুইজন, তো ওইটা হাতের উপরে রাখা কোনোভাবেই পসিবল না, তাও অনেকক্ষণ রাখছে। তাও বাকিরে বললাম তুমি লাফ দিয়ে সরে যাও, আমি ছেড়ে দিব ভাই, তো লাফ দিয়ে সরে গেছে নেমে, তারপর আমি আস্তে করে বাইক ছেড়ে দিচ্ছি, তারপর পরে হচ্ছে উঠেছে। আমার মাস্টাং যাওয়া যাবে না বুঝছি না, এটা অ্যাক্সিডেন্ট না, মানে আমি তো হচ্ছে বৃষ্টির সময় গেছিলাম, এই জন্য হচ্ছে এই যে ওয়াটার ক্রসিং, তারপর হচ্ছে কাদা টাদার ভিতর দিয়ে এমন রাস্তা দিয়ে এত স্মুথলি চালাইছে, ওইখানে এসে যে থামবে ওইটা আমি বুঝি না, ওইখান থেকে স্মুথলি পার হওয়ার কথা, কারণ আরো 3-4টা ওয়াটার ক্রসিং খুবই স্মুথলি পার হয়ে গেছে, দেখেন বিশাল একটা পাথর ছিল। তো পরদিন আমি যেটা করছি যে মানে তখন হচ্ছে ওই যে পাথরটা সরাই দিছে, এরপর আর পড়িনি, পাথরটা সরাই দিছে, অন্য কেউ হয়তো আর ওইখানে পড়েনি, আরো মানুষ পড়ার কথা ওই সেম প্লেসে গেলে। আচ্ছা নেপাল নিয়ে তোমাকে আরেকটু প্রুভ করব, সেটা হচ্ছে যে ধরো তুমি আমাকে দুইটা জিনিস বলবা, কেউ যদি ফার্স্ট টাইম নেপালে যায় তাহলে তার কোন কোন জায়গায় ঘোরা উচিত, কারণ আমি তো ফার্স্ট টাইম তোমার সাথে নেপালে গেছি, এখন আমার এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ছিল, অ্যান্ড আমার মনে হয় যে এটার বেশ বড় একটা অংশ হচ্ছে অ্যাট্রিবিউটেড টু তোমার নেপালের এক্সপিরিয়েন্স। তো এই জন্য আমি চাচ্ছি যে আমাদের যারা শুনতেছে পডকাস্ট তারা অ্যাটলিস্ট কিছুটা হইলেও ধরো তোমার এই এক্সপিরিয়েন্স থেকে কিছুটা শিখুক, যে কেউ যদি প্রথম নেপালে যায় তাহলে আসলে তার কোথায় ঘোরা উচিত। তার আগে আরেকটা জিনিস জিজ্ঞেস করা, অনেক কিছু জিজ্ঞেস করতেছে আজকে তোমাকে পাইছি আজকে, হ্যাঁ সেটা হচ্ছে যে প্রথম ডেস্টিনেশন হিসেবে মানুষ নেপাল যাবে কেন? অনেকেই ধরো মানে আসলে নেপালের বিউটি ফ্যাক্টরটা এখনো বুঝে না। তো আচ্ছা এইটার একটু ব্রড অ্যান্সার দিই, ছোট করে ব্রড অ্যান্সার। আচ্ছা কেন নেপাল? এটার মধ্যে হচ্ছে ভিসা ফ্রি, কাছে, উইদাউট এনি হ্যাসেল যাওয়া যায়, ইমিগ্রেশনে ঝামেলা নাই, একদম এয়ার টিকিট কাটবেন কালকে চলে যাবেন, এরকম ডেস্টিনেশন নেপাল। আর সেকেন্ড থিং হচ্ছে যে ওরা কাছের ডেস্টিনেশনের মধ্যে টুরিস্ট ফ্রেন্ডলি। আমি ইন্ডিয়াও গেছি, ইন্ডিয়া কিন্তু অত টুরিস্ট ফ্রেন্ডলি না, মানে আপনার কিছু জায়গা আছে টুরিস্ট এরিয়া, ওইখানে স্ক্যাম হওয়ার চান্স থাকে, নেপাল আমার কাছে মনে হয়েছে ওরা খুবই ওয়েলকামিং, ওইখানে স্ক্যামের চান্স খুবই কম, হয় না যে এরকম না হয়, বাট হচ্ছে আপনি অ্যাজ এ সলো ট্রাভেলার, গ্রুপ ট্রাভেলার আর ফ্যামিলি ট্রাভেলার সবার জন্যই হচ্ছে সেফ প্লেস, কোনো সমস্যা নেই আর কি। এই জন্য হচ্ছে আমার কাছে মনে হয় যে নেপাল ট্রাভেল ডেস্টিনেশন হইতে পারে, ফার্স্ট ট্রাভেল ডেস্টিনেশন।
আর সেকেন্ড পয়েন্টটা হবে যে ক্যান নেপাল আইডিয়াল? আমরা হচ্ছে হিমালয় সম্পর্কে আইডিয়া কিন্তু আমাদের অনেক কম, বাঙালিদের কমনলি। আমরা বইয়ে যতটুকু পড়ছি, অনেকে তো মনে করে যে মাউন্ট এভারেস্ট হিমালয়, হিমালয় মাউন্ট এভারেস্ট, এটা যে একটা হোল মাউন্টেন রেঞ্জ এবং এটার যে আসলে সিগনিফিকেন্স কতটুকু, সামনাসামনি দেখতে কতটুকু ম্যাজেস্টিক, এই ব্যাপারটা অনেকেই জানে না। ইনফ্যাক্ট আমার বড় ভাইরা জানতো না। আমার বড় ভাইরা হচ্ছে আমি পরে এডুকেট করছি এই ব্যাপারে। ইনফ্যাক্ট আমিও জানতাম না অত ভালোভাবে। এটা সামনে না দেখলে আসলে কোনোভাবেই বোঝা সম্ভব না। মানে আকাশের দিকে তাকাইছি, হঠাৎ করে বিশাল একটা পাহাড়, গতকালকেও ছিল না ওই জায়গায়। হ্যাঁ, মনে হচ্ছে যে এখানে এটা তো মেঘ হওয়ার কথা, এটা পাহাড় কেমনে বা এটা একটা মাউন্টেন কেমনে। তো এই ব্যাপারটা, এই যে অ্যামেজিং ব্যাপারটা, ইভেন হচ্ছে যারা একদম কোর সি লেভার, যে তারা যাদের হচ্ছে যে ধরেন কোর ট্রাভেল ডেস্টিনেশন হচ্ছে যে তারা হচ্ছে বিচে যাবে, সমুদ্র দেখবে, তারাও গিয়ে হচ্ছে এটা দেখে আসলে মুগ্ধ হইতে বাধ্য। মানে এরকম আর কি, যে ইউ ডোন্ট হ্যাভ টু বি আ মাউন্টেন লাভার টু লাভ নেপাল, কারণ হচ্ছে এখানে হিমালয় আছে। আর ওয়াটার বডিও তো আছে পোখারায়। হ্যাঁ, ওয়াটার বডি আছে, পোখারায় আছে। লেকের তো অভাব নাই। পোখারা হচ্ছে অ্যাক্সেসিবল লেক আর কি, যে খুবই ইজিলি অ্যাক্সেস করা যায়। এর বাইরে হচ্ছে আপনার ওই যে মাস্টাংয়ের দিকে গেলাম, ওইখানে একটা লেক আছে নাম দুম্বা লেক, ছোট একটা লেক, একদম পুরো পাহাড়ের রেঞ্জের মাঝখানে। তারপরে হচ্ছে গিয়া তিলিচু লেক আছে এদিক থেকে মানাঙের দিকে, আমি এখনো যাই নাই, এগুলো হচ্ছে আমার উইশ লিস্টে অ্যাড করা। তারপর রারা লেক আছে, তারপর ফুকসুন্দ আছে, এগুলো সব অ্যামেজিং। এগুলো গুগল করে দেখবেন যে অ্যামেজিং। আপনি পারলে হচ্ছে যে এগুলো পিকচারগুলো ওভারলে করে দেখায় দেন, যেগুলোর নাম বলছে, খুবই অ্যামেজিং। দেখা দিব, সমস্যা নাই। তাহলে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তুমি তোমার নেক্সট ট্রাভেল ডেস্টিনেশন কই? নেপাল আছে একটা, আমি জানি, আমাদের সাথে নেপাল ট্যুর দেওয়ার কথা। নেপাল হলো আর কি, ওইটা নেপাল। ও একটা প্রশ্নের তো অ্যান্সারই পাইলাম না, যে প্রথমবার যদি নেপাল যাই তাহলে কোথায় কোথায় যাওয়া উচিত? ধরো এক সপ্তাহের টাইম নিয়ে যদি কেউ যায়। এক সপ্তাহ খুবই কম টাইম নেপালের জন্য, তাও বলি যে কাঠমান্ডুতে যত দ্রুত সম্ভব এক্সিট করা বেটার। কারণ হচ্ছে গিয়া আপনি যদি অনেক বেশি কালচার এনথুসিয়াস্ট হন তাহলে আপনার কাঠমান্ডু ভালো লাগবে না, যেহেতু ন্যাচার এনথুসিয়াস্ট হন। তো যত দ্রুত সম্ভব এক্সিট করা কাঠমান্ডু থেকে। কেন? কারণ হচ্ছে যে দেয়ার ইজ লট মোর টু সি ইন নেপাল দেন কাঠমান্ডু। আর সেকেন্ড থিং হচ্ছে গিয়ে আপনার যদি মনে হয় যে না আপনি কাঠমান্ডু এক্সপ্লোর করবেন, সেটা শেষ দিকে রাখেন, শুরুতে রেখে তখন আপনার আফসোস হতে পারে যে আমি এখানে টাইম ওয়েস্ট করে ফেলছি। তো কাঠমান্ডুতে মেইন হটস্পট হচ্ছে সবগুলো টেম্পল খুবই জোস, যাওয়া উচিত। যে দরবার স্কোয়ার, তারপর হচ্ছে আপনার যে পাটান যেটার বলে, তারপর হচ্ছে আপনার বুদ্ধনাথ, শম্ভুনাথ আর পশুপতিনাথ, এই তিনটা টেম্পল সুন্দর। প্লাস হচ্ছে আমরা একটা জায়গায় গেছিলাম, ওইটার কথা মনে আছে, ওই যে কেবল কারে চড়ছিলাম, চন্দ্রগিরি হিলস। তো ওইটা আমি এবার আপনাদের সাথে গেলাম ফার্স্ট, ওইটা ভালো লাগছে খুব। আর যদি একদম কম টাইম নিয়ে যায়, শীতকালে কেউ যায় আর বরফ দেখতে চায়, তাহলে হচ্ছে কাঠমান্ডু থেকে একটা লোকেশন আছে নাম কালিনচক। কাঠমান্ডু থেকে একদিনের ট্রিপ, একদিন গিয়ে ওইখানে বরফ টরফ দেখে, মাউন্টেন রেঞ্জ দেখে ওইখান থেকে আবার নেমে চলে আসা যায়। তো এটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স বরফ দেখার জন্য। আর পাহাড়ের ভিউ দেখার জন্য কাঠমান্ডু থেকে কাছের ভিউ আছে নাগরকোট আছে। আপনি মেবি এবার নাগরকোট গেছিলেন? হ্ঁ, নাগরকোট দেখি না। ভিউ হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল নাগরকোটে। আর আপনার এর বাইরে হচ্ছে কোন লোকেশন আছে? এর বাইরে হচ্ছে পোখারা তো আছে। পোখারার আশপাশের যত লোকেশন সবই অ্যামেজিং। এখন পোখারার কমন ট্যুরিস্ট রুটের বাইরে গিয়ে যদি আপনি ঘুরতে পারেন তাহলে হচ্ছে ট্রু পোখারা দেখতে পারবেন। ইউজুয়ালি হচ্ছে পোখারা গেটস টু বোরিং যখন হচ্ছে আপনি ট্যুরিস্ট ট্র্যাক ফলো করবেন, যেমন শাহরুখকোট সানরাইজ দেখা, একদম টেমপ্লেট ট্যুর হচ্ছে এটা। একদম সব যত ট্রাভেল প্ল্যান দেখবেন সব জায়গায় শাহরুখকোট সানরাইজ দেখে, তারপর হচ্ছে আপনার একটা ওয়ার্ল্ড পিস প্যাগোডায় নেয়, তারপর হচ্ছে আপনার ওইখানে একটা শিবার স্ট্যাচু আছে ওইখানে নেয়, তারপর হচ্ছে শেওলাকে বোটিং, এই হ্যানত্যান করে হচ্ছে আপনার দিনটা পার করে দেয়। প্যারাগ্লাইডিং করলে প্যারাগ্লাইডিং, এটুকুই। বাট এছাড়াও অনেক হিডেন স্পট আছে। মেতলাগ একটা ভালো স্পট হ্যাং আউট করার জন্য, ইভিনিং হ্যাং আউট করার জন্য আর সানসেট দেখার জন্য খুবই। কাউন্ডান্ডা আছে। কাউন্ডান্ডা আমি এখনো যাইনি ভাই, দেবে নেক্সট টাইম যাব। আমি গেছিলাম এবার। হ্যাঁ, তো এর বাইরে হচ্ছে ধরেন ছোট ট্রেক করতে চাইলে একদম মিনি ট্রেক অস্ট্রেলিয়ান ক্যাম্প আছে। অসাধারণ অসাধারণ। আপনি তো ভিউ পান নাই, ভিউ থাকলে অ্যামেজিং। আরে ভিউ তুমি আমাকে নিয়ে গেছো একটু পর পর, এই যে ভাই শেষ হয়ে গেছে, এই যে শেষ হয়ে গেছে, তাও রাতের বেলা। হ্যাঁ, গভীর রাতে। বাট হচ্ছে অস্ট্রেলিয়ান ক্যাম্পটা ড্রাই সিজনে বেশ সুন্দর। মানে ওইখানে হচ্ছে আপনার ট্রেক করা হচ্ছে যোগটো কত থাকে না, রাস্তাও ড্রাই থাকে,
প্লেসগুলোতেও হচ্ছে একটু মানুষজন থাকে, তখন আর একটু জমজমাট থাকে। আর হচ্ছে ওখান থেকে পুরা অন্নপূর্ণা রেঞ্জের একটা ভালো ভিউ পাওয়া যায়। মারদি হিমাল থেকে যে ভিউ পাওয়া যায় ওইটার ধরেন 60% পাওয়া যায় এখান থেকে অলমোস্ট। তাহলে এবার অস্ট্রেলিয়ান ক্যাম্প যাবো নাকি বলো? হ্যাঁ শিওর। মানে এটা হচ্ছে আবার এই যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এই ভিউ আসা শুরু করবে আবার। আমরা তো যে সময় গেছি ওই সময় বৃষ্টি জো করে বাবা, ট্রাভেলের উদ্দেশ্যে না, কাজ করতে আসলে। তো অ্যাকচুয়ালি নেপালের সিজন হয়েছে গিয়ে আপনার অক্টোবর থেকে শুরু হয়, সেপ্টেম্বরের শেষ থেকে, আর শেষ হয় হচ্ছে এপ্রিল মে। অনেক সময় জুনের ফার্স্ট উইকও ভালো থাকে, কিন্তু মনসুন অনেক সময় আগে চলে আসে, তখন হচ্ছে ভিউ থাকে না। যেমন আজকে আমার একটা নেপালি ফ্রেন্ড স্টোরি দিল, খুব সুন্দর একটা ভিউ। তো এই টাইমটা হচ্ছে লুকোচুরি হয়, কিন্তু হচ্ছে গিয়ে বাকি যে টাইমটা বললাম ওই টাইমে হচ্ছে আপনি যদি 5 দিন থাকেন তার মধ্যে 2 থেকে 3 দিন আপনি ভালো ভিউ পাবেন, এরকম চান্স থাকে। ইভেন সিজনেও ভিউ গ্যারান্টেড না, কারণ এটা মাঝে মধ্যে দেখা দেয়, সবসময় দেখা দেয়। আমরা এবার মানে একেবারে সিজনের শেষে গিয়ে বেশ ভালো ভিউ পাইছি, কিন্তু আমরা ছিলাম 10 দিন পোখারে। আপনাদের এটাও কিন্তু ট্রেকিং সিজন, ভালো ট্রেকিং সিজন। হ্যাঁ, আমরা তো মানে বৃষ্টির একটু আগে গেছি, আমরা কিন্তু বৃষ্টি পাইছি। হ্যাঁ, কিন্তু যেদিন বৃষ্টি হইতো এর পরের দিন অসাধারণ ভিউ। হ্যাঁ, এটা হয়েছে কি ওই যে পার্টিকেল ডাস্টটা অ্যাটমসফিয়ারে জমার পরে একটা হেজি একটা ভিউ থাকে। তারপর হচ্ছে মনে হয় যে মেঘ এরকম, তো বৃষ্টিটা ওইটাতে নামে যায়, আমার পরে পরদিন ক্লিয়ার ভিউ থাকে। এটা আমার কাবি বলছে যে তুমি দেখবে বৃষ্টির পরদিন ক্লিয়ার ভিউ থাকে। বৃষ্টি হইলে রাতে যদি দেখো তারা দেখা যায়, তাহলে পরদিন সানরাইজ দেখতে যাবা। এটা হচ্ছে প্রো টিপ ছিল। তো এটা হচ্ছে বেস্ট একটা টিপ, কারণ হচ্ছে ওইটার কারণে হয়েছে কি আমি সারনকোটে গিয়া মানে অ্যামেজিং ভিউ পাইছি, একদম চকচকা ক্লিয়ার মাউন্টেন রেঞ্জ, মানে একদম কোনো ইন্টারাপশন নেই, মনে হচ্ছে এই সামনে মাউন্টেন। ইউজুয়ালি হচ্ছে মনে হয় যেন একটু দূর মেঘের কারণে বা ইয়ার। মাউন্টেন কিন্তু আসলে বেশি দূর না, 28 কিলোমিটার মনে হয় এখান থেকে, আরো কম, মানে আমি রাফলি এস্টিমেট করছি, এর বেশি হবে না। হতে পারে। আমি তো এবার চিট কোড দিয়ে গেছিলাম ইয়াতে অন্নপূর্ণা বেস ক্যাম্পে। ওইটাতে গেলে তো মনে হবে যে অনেক কম, কারণ আপনি তো ফার্স্ট গেছেন হেলিকপ্টার। হ্যাঁ, আমি ওই হেলিকপ্টারে করে গেছি, গিয়ে ওখানে কত 40 মিনিট ছিলাম অন্নপূর্ণা বেস ক্যাম্পে। কেমন লাগলো আপনার এক্সপেরিয়েন্স? অসাধারণ। মানে এক্সপেন্সিভ না হইলে আবার যেতাম ওইখানটাতে। হচ্ছে যাওয়ার পর আমার যেটা ফিল হয়েছে, ওই পাহাড়ের রেঞ্জগুলো যখন দেখছি, আমি তো হচ্ছে ধরেন পুরা দিনটা ওইখানে ছিলাম বলতে গেলে। সন্ধ্যায় পৌঁছেছি, পরদিন সকালে নাস্তা করে তারপর হচ্ছে বের হইছি। অ্যালটিটিউড সিকনেসের কোনো প্রবলেম হয় নাই? একটু জ্বর ফিল হয়েছিল, এছাড়া আর কোনো ফিল হয় নাই। এর আগেও আমি হাই অ্যালটিটিউড ট্রেক করছি, তো এই যে মারদি হিমালটা হচ্ছে হাই অ্যালটিটিউড ট্রেক ছিল। আচ্ছা। তারপর হচ্ছে ট্রেক ছাড়াও হচ্ছে গাড়িতে করে গেছিলাম, চন্দ্রতলা লেক গেছিলাম ইন্ডিয়ায়, ওটাও প্রায় 4300 মিটার। তো অন্নপূর্ণা বেস ক্যাম্পও 4130 মনে হয়, এরকমই হওয়ার কথা অ্যারাউন্ড। তো ওইটাতে মানে অত অড ফিল হয় নাই, বাট তারপরও অ্যালটিটিউডে হচ্ছে উঠলে তখন একটু জ্বর লাগে। এখনো হচ্ছে মানে আমাদের বডি তো ওটার জন্য একদম অ্যাডজাস্টেড না। তো ওইখানে গিয়ে আমার একটা জিনিস ফিল হয়েছে যে আমি আসলে মানে তখন গ্রেটফুল ফিল হয়েছে আল্লাহর কাছে, যে আল্লাহ মানে হচ্ছে এইটা দেখার তৌফিক দিছে এই জীবনে। তো অনেক ব্লেসড ফিল হয়েছে যে না আমার হচ্ছে এই মানে এইরকম একটা জায়গায় আমি আসতে পারছি। এটা আর কেমন কিছু মনে হয়েছে যে না ভালো একটা এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে আমি আরও আমার আশপাশের অনেক মানুষ হয়তো করতে পারে নাই। আর সামটাইমস আমার হচ্ছে এরকম ফিল হয় যে ধরেন আমি যেটা করতেছি, আমার ফ্রেন্ড সার্কেল এরা যাতে সবাই ওইটা করতে পারে। এই জন্য সামটাইমস দেখবেন যে আমি আপনাদেরকে পুশ করি, আপনাকে। তো ভালো লাগে, তুমি পুশ করলে আমার ভালো লাগে। মানে এই যে ইমন বলতেছে না যাই ঘুরে আসি একটু, আমি আপনারা পুশ করি, ফিরোজ ভাইরে পুশ করি। কেন এবার তো আমি তোমাকে পুশ করছিলাম, এই বলতে চলে আসছে। হ্যাঁ, আমাদের আরেক পার্টি চলে আসছে। তো এখানের একজন খুশি হয় পুশ করলে, আরেকজন খুশি হয় না। কে সেটা বলবো না, সেটা কমেন্ট সেকশনে দেখি যে গেস করতে পারে কিনা। আচ্ছা, একটা জিনিস, তুমি যে বাইকিং এর এক্সপিরিয়েন্স বলতেছিলা, তোমার তো রিসেন্টলি একটা বেশ মনে হয় মেজর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মাইনর মেজর দুইভাবে এক্সপ্লেইন করো। আমার কাছে মেজর মনে হয়েছে, তুমি তো ইমনের কাছে মাইনর মনে হয়েছে। বাট এইটার মানে ইয়াটা কি, আর তোমার ধরো রিকভারির ইয়াটা কেমন ছিল, রিকভারি জার্নিটা? এইটা আসলে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা হচ্ছে অনেকটা লাইফ চেঞ্জিং ইভেন্ট আমার জন্য। কারণ আমি অ্যাক্সিডেন্টের আগে হচ্ছে লাইফটা যেভাবে দেখতাম, আমি হয়তো অ্যাক্সিডেন্ট পরে একদম ডিফারেন্টলি দেখি, আরও বেশি সাবধানী, আরও বেশি ক্যালকুলেটেড সব কিছুতে। প্লাস হয়েছে গিয়া আপনার একটু সফট বলবো না,
বাট হচ্ছে কনসিডারিং বলবো। আগে যেসব ব্যাপারে অ্যারোগেন্ট থাকতাম বা ডিরেক্ট রিজেক্ট করে দিতাম যেসব ব্যাপার, ওইটা এখন আর করি না, ট্রাই করি অ্যাকোমোডেট করার এই ব্যাপারগুলো লাইফে। এই বাট অ্যাক্সিডেন্টের পরে যেটা ফিল হয়েছে যে আই এম ফাইন। কিভাবে হয়েছিল অ্যাক্সিডেন্ট? স্পিড ব্রেকারে আর কি পড়ে গেছিলাম। যে স্পিড ব্রেকারে হচ্ছে মার্ক করা, রাতের বেলা দেখা যায় না, ওখানে কোনো লাইট ছিল না। আমার হেডল্যাম্পও হচ্ছে আপার দেওয়া ছিল না, ডিপার দেওয়া ছিল। তো আমি যখন দেখছি ডিপার দেওয়ার কারণে তো আমার তো ভিউয়ের রেঞ্জটা কম, সিটির মধ্যে এটা সিটি লাইট নাই, আপার দেওয়া নিষেধ সিটিতে। তো আমি ডিপার দিয়ে হচ্ছে চালাচ্ছি, সামনে হঠাৎ করে দেখি স্পিড ব্রেকার, অ্যান্ড স্পিড ব্রেকারটা মিনিমাম 6 থেকে 8 ইঞ্চি টল এরকম। তো ওইটাতে হচ্ছে ব্রেক করেও কাজ হয় নাই। ব্রেক করে আমি ওই যে স্লাইডের অবস্থায় ওইটাতে উঠছে, হালকা একটু ফ্লাই করে সামনে গিয়ে পড়ছে, তখন পর্যন্ত আমি ফাইন। তারপর কোনো মতে হচ্ছে কন্ট্রোল রাখার ট্রাই করছি। ওই টাইমে হচ্ছে যে ব্রেক, যে প্যানিকে ব্রেক ধরছে ওটা ছাড়তে পারি নাই। তো ওইটাতে হচ্ছে হালকা একটু শেক হচ্ছে, আর ওখানে বালু ছিল হালকা, ওইটাতে মানে লক হয়ে ব্রেক লক হয়ে গেছিল। ব্রেক লক হয়ে গেছিল, হ্যাঁ ব্রেক লক হয়ে সামনের চাকা এরকম ইয়া হয়ে আমি উপর থেকে পড়ে গেছি। বাইকের কিছুই হয় নাই, আমার জাস্ট হচ্ছে 6টা হাড্ডি ভাঙছে আজকে। আপনারা কি সুন্দর হাসি মুখে বললো 6টা হাড্ডি ভাঙছে। জোরে লেগেছে তো এইজন্য হাসি মুখ, জোরে না লাগলে হাসি। আলহামদুলিল্লাহ আল্লাহ। তো ওই যে মানে রিকভারি হচ্ছে, এখনো পেইন আছে। ইনফ্যাক্ট এই যে চেস্টের মাঝের এখানে পেইন ফিল হয়, বুকের ব্যথা লিটারালি আর কি। আর হচ্ছে স্ক্যাপুলাতেও এখন পেইন ফিল হয় হেভি কোনো টাচ করলে। ডান হাতে বাম হাতের থেকে এখনো শক্তি কম। তো ইট উইল গেট বেটার আর কি। ডাক্তার যেটা বললো 6 মাস হয়েছে। এমনকি বাইকিং করতে পারতেছো? বাইকিং শুরু করে দিচ্ছি 3 মাস পরে। 6 মাস কি অপেক্ষা করে, চালাইছি টুকটাক আর কি আশপাশে এলাকায়। এখন বাইকিং করতে পারতেছি, বাট ওই যে আগের মতো ধরেন ওই যে মাস্টাং এখন হয়তো এখন যেতে পারবো না, বছর 2 লাগবে। কারণ স্ক্যাপুলার ওখানে মাসল টিয়ার হয়েছে। ওই মাসেল হচ্ছে টান ধরে আছে না এখন টান ধরে না, এখন ইয়া আছে, বাট হচ্ছে এখানে মাসল আবার বিল্ড হবে। আচ্ছা, এখানে যে ফাইবারের মতো যে মাসলগুলো যেটা হচ্ছে স্ক্যাপুলাকে ধরে রাখে, ওই মাসলগুলো হচ্ছে আস্তে আস্তে বিল্ড হবে। ওইটা বিল্ড হতে টোটাল 2 বছর লাগে। তো আমার বডির একদম কি বলে প্রাইম লেভেলে যাইতে আবার 2 বছর মতো লাগবে, তাও হয়তো 99% হবে। এই যেমন এখন মুভমেন্টগুলো 90%, যে এটা করতে পারতেছি, এই বাম হাত ঠিক আছে, আর ডান হাত হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়া। তো এই যে হালকা একটু ডান খায়, এগুলো আস্তে আস্তে আরও ঠিক হবে আর কি। যাক, আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক। ফার্স্ট ফিউ উইকস ছিল আজকে আসলে ভয়ঙ্কর। ফার্স্ট ফিউ উইকসে হচ্ছে নড়তেও পারতাম না, মানে খুবই বাজে অবস্থা ছিল। মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে বুঝতাম না যে কনসিকুয়েন্সটা আসলে কত খারাপ হতে পারে, মানে কত কঠিন হইতে পারে। এর আগে মনে হতো মনের মধ্যে ঠিক হতো, পড়ে গেলে একটা পোল্ট্রি দিয়ে উঠে যাবো, কি হবে, হ্যাঁ একটু ছালিতে উঠবে, হয়তো একটা হাড্ডি ভাঙবে। তো 6টা হাড্ডি ভাঙা আর একটা স্ক্যাপুলা ভাঙার পরে আসলে কীরকম ফিল হয় বডিতে, ওইটা আর কি ফাইনালি এক্সপিরিয়েন্স করলাম। তো এখন আমি অনেক বেশি সাবধানে আর কি এইসব ব্যাপারে আর কি, বাইক টাইক চলার বা বাইকে চড়ার ক্ষেত্রেও, বাইকে চালানোর ক্ষেত্রে তো অবশ্যই। আর আপনার হয়েছে গিয়া আরেকটা ব্যাপার হয়েছে গিয়া যে এর আগে হচ্ছে মানে অনেক বেশি চিন্তা করতাম যে না কোনো কিছু হবে না, মানে এই রিস্কটা নেই, এইটুকু চান্স নেই, এইটুকু স্পিডিং করি। এখন আর ওইটা করি না, এখন হয়েছে গিয়ে আপনার জাস্ট একদম এনাফ ক্যালকুলেটেড, 100% ক্যালকুলেটেড ডিসিশন সব জায়গায়। স্টিল মানে দেয়ার ইজ নো গ্যারান্টি যে অ্যাক্সিডেন্ট আবার হবে না, বাট সাবধানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সাবধানে চালাতে পারি আর কি, বেস্ট থিং উই ক্যান ডু। এই সেম এক্সপিরিয়েন্স আমার হয়েছে আমার মেয়ে জন্মানোর পরে। আমি আরও ক্যালকুলেটেড হয়ে গেছি। সবারই মনে এরকম লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স থাকে দু একটা। তো যারা শুনতেছেন পডকাস্ট আর যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমার দেখা ওয়ান অফ দি বেস্ট বাইকার এবং সবথেকে নিয়ম মেনে সাবধানে চালানো বাইকারের মধ্যে ইমন কিন্তু একজন। তো আমি জাস্ট অ্যাক্সিডেন্টটা ব্রিং আপ করলাম কেন, কারণ আমার পডকাস্ট হয়তো অনেকে শুনবে, জানি না বেশি মানুষ শুনে না, হ্যাঁ, কিন্তু হয়তো অনেকে শুনবে যারা ধরো বাইক কিনতে চাচ্ছে বা বাইক চালায়। এটা হচ্ছে জাস্ট তোমার লাইফ থেকে যেন তারা এই ইয়াটা নিতে পারে যে ঠিক আছে, যতই আমার কনফিডেন্স থাকুক আমার ইয়ার উপরে, আমার ইকুইপমেন্টের উপরে, তারপরও সাবধানতার আসলে ইয়া নাই। আরেকটা জিনিস আমি একটু পয়েন্ট আউট করতে চাইবো যে মেন্টাল হেলথ অনেক ইম্পর্টেন্ট। মেন্টাল হেলথ হচ্ছে বিশেষ করে মেন্স মেন্টাল হেলথ, এটা নিয়ে হচ্ছে আসলে আমরা ওরকম কথা বলতে চাই না, কারণ হচ্ছে অনেকে মনে করে যে এটা অনেক ভালনারেবল পয়েন্ট, এটা নিয়ে কথা বললে
পুরুষ মানুষ থাকে না টাইপের একটা ব্যাপার। আর জিনিসটা হচ্ছে এরকম না, জিনিসটা হচ্ছে গিয়ে মেন্টাল হেলথ যখন ডাউন তখন এনি কাইন্ড অফ ড্রাইভিং, এনি সর্ট অফ ড্রাইভিং থেকে বিরত থাকা উচিত। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ গোয়িং থ্রু আ লট। তো আমার মনে হয় যে ওই টাইমটা আমি যদি বাইক না চালাইতাম আমার কিছুই হইতো মানে সব সেন্সেসই তো লাগে টাইপ। এক্স্যাক্টলি তোমার কি এটা মনে হইছে যে ছিলাম আর কি ওই টাইমটাতে? আমি এরকম কখনো বাইক চালাই না, আমি খুবই অ্যাটেনটিভ মোডে থাকি অল দ্য টাইম। ওই মেন্টাল স্টেট থেকে রিকভার করতে পারছো না? অ্যাক্সিডেন্টটা হয় আমার হেল্প হয়েছে আসলে। তো অ্যাক্সিডেন্টটা হয় আমার হেল্প হয়েছে, মানে আসলে ওই যেটা বললাম যে কশাস থাকাও দরকার, আবার মাঝে মধ্যে কিছু কিছু জিনিস মনে হয় জীবনে হওয়াও দরকার। রিয়েলিটি চেক অ্যাক্সিডেন্টটা হওয়াতে হচ্ছে ওই যে বললাম না যে আমি চেঞ্জড পারসন, যে এখন হচ্ছে গিয়া ধরেন যেইখানে হচ্ছে মানে যেই জিনিসটা আমার জন্য কাজ করতেছে না ওইটা থেকে আমি বের হয়ে যেতে পারি খুব ইজিলি। আমি হচ্ছে যেটা করতে চাইতাম আজীবন, কিন্তু কখনো চিন্তা করছি যে না করবো কি করবো না, এই ইয়াতে দিলেমাতে যেগুলোতে ছিলাম ওইগুলো করে ফেলতেছি। তো মানে মনে হয়েছে যে ওইখানে কিন্তু একটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন ছিল অ্যাট দ্যাট টাইম। ইনফ্যাক্ট হচ্ছে আমার শুধু হাড্ডি ভাঙছে এরকম না, আমার কিন্তু ফুসফুসেও হচ্ছে লিকুইড লিক হয়েছিল। তো ওইটা খুবই যে এটা আমাদের মনে হয় কমিউনিটির এক ভাইও হচ্ছে এই সিমিলার ইস্যুতে মারা গেছে আর কি। তো মানে রাইট টাইমে আর তার ডাক্তার হচ্ছে ওটা ডায়াগনোজ করতে পারে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে টের পায় নাই, হঠাৎ করে বুকে ব্যথা উঠছে, সকালবেলা সে মারা গেছে, রাতের বেলা বুকে ব্যথা উঠছে। তো এটা মানে এটা যদি হচ্ছে আমার সেলফ অবজার্ভ না হইতো তাইলে কিন্তু হচ্ছে আপনার এটা অপারেশন করা অনেক রিস্কি। মানে এটা যে অপারেশন করে হচ্ছে ওই ফ্লুইডটা বের করা এটাও রিস্কি, মানে ওই প্রসেসেও মানুষ হয়ে যেতে পারে। তো এইসব ব্যাপারগুলো যখন চিন্তা করছি তখন হয়েছে গিয়ে আমি হচ্ছে ওই যে একটা রিয়েলাইজেশন আসছে যে আমি তো ওই অ্যাক্সিডেন্টটার জাস্ট 5 সেকেন্ড আগেও চিন্তা করিনি যে আমি অ্যাক্সিডেন্টটা করবো। অ্যান্ড আমি যদি ওই অ্যাক্সিডেন্টটা মারা যেতাম তাহলে হচ্ছে অনেক কিছু থাকতো জীবনে যেগুলো আমি কখনো করি নাই, মানে রিগ্রেট করার মতো একটা বিষয়। প্লাস হয়েছে গিয়ে অসুস্থ থাকা অবস্থায় অনেক মনে হয়েছে যে সুস্থতা কতটুকু ব্লেসিং, যে সুস্থ থাকলে এইটা করতে পারতাম, ওইটা করতে পারতাম, এইগুলো করি, এইটা করি, যেগুলো আমরা ডে টু ডে লাইফে একদম গ্যারান্টেড হিসেবে নিয়েছি যে এটা তো করা, মানে এটা তো এলিমেন্ট টুক ফর গ্রান্টেড আর কি। এক্স্যাক্টলি, মানে ডেইলি লাইফে আমরা গ্রান্টেড হিসেবে নেই। সুস্থতা যে একটা নিয়ামত এটা আমরা অ্যাকনলেজ করি না মোস্ট অফ দ্য টাইম। তো যখন হচ্ছে এরকম হয়েছে, আমি তো এই যে এখন একটু ভাঁজ হয়ে বসতেছি, আমার ভাঁজ হয়ে বসা অভ্যাস, তো ভাঁজ হয়ে যে বসতেছি এটা বসতে পারতাম না এরকম সোজা হয়ে বসে এরকম অল দ্য টাইম। এবং হয়েছে কি আমার এই বসা ওঠা এই জায়গাটা মুভ না করে করতে হতো, এখানে মুভ করলেই আমার জান বের হয়ে যেত এরকম অবস্থা। তো ওই টাইমে আপনার হচ্ছে ওই যে লাইফ হিটস ইউ হার্ড আর কি, যে রেগুলার গ্যারান্টেড হিসেবে নিচ্ছ ওইগুলো নেওয়া যাবে না। অ্যান্ড হচ্ছে ওইটা এনিথিং আপনার লাইফের, আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ডদের সাথে, তারপর হচ্ছে পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে যে কোনো একটা আফসোস থেকে যাবে এটা করলাম না, এইটা আর কি এখন আর কি রুল আউট করার ট্রাই করছি যতটুকু সম্ভব। তো রিকভার হইলে আরো অনেক অ্যাডভেঞ্চার হয়তো শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো তোমার রিকভারির জন্য তোমার থেকে বেশি আমি ওয়েট করতেছি। মাস্টাং গেলে তোমার সাথে যাইতে হবে। হ্যাঁ, বাট হচ্ছে আমি আপনাকে রিকমেন্ড করবো গাড়িতে যেতে। বাইকে যাও একটু গেলাম, তাহলে চলো গাড়িতে যাই। হ্যাঁ, গাড়িতে যাওয়া যায় ইনশাআল্লাহ। হুজুর, আপনি যদি আমাদের পর্বটা দেখে থাকেন, হুজুর মানে হচ্ছে আমার পডকাস্টের ফার্স্ট গেস্ট, ফার্স্ট হুজুর। হ্যাঁ, তাহলে ভাই আপনি প্ল্যান করেন, এই যে বলে দিছি সবাইকে যে আমি এবং 2 হুজুর, হ্যাঁ আমরা ইনশাআল্লাহ যাব। আমাদের একটা গ্রুপ আছে না, হুজুর হুজুর খেজুর, ইমন হুজুর, সাদমান হুজুর আর হচ্ছে আমি খেজুর। আচ্ছা, এই গ্রুপটার ফর্মটাও অনেক ইন্টারেস্টিং আসছে, কেমনে যেন হয়ে গেছে। তোমার মনে আছে? আমারটা মনে নাই, আমার একদম ফুল স্টোরি মনে নাই, মানে খুবই র্যান্ডমলি ওপেন হয়েছিল, কোনো একটা জিনিস নিয়ে আমরা হয়তো মিটিং করতেছিলাম, ওটা দেখে হয়েছে, মানে ইউজুয়ালি হোয়াট উই ডু। এবং মজার বিষয়, আমরা কিন্তু মানে উই এন্ডেড আপ ওয়ার্কিং ফর দ্য সেম অর্গানাইজেশন, টেলিনর। এটা একবারে প্ল্যান ছিল না, মানে আমার জন্য হচ্ছে এটা অনেকটা কি বলে যে আছে না যে ড্রিম কাম ট্রু টাইপের, এই টাইপের ইভেন্টগুলো, যে অনেকগুলো ইভেন্ট ছিল যে যাদেরকে আমি লুক আপ করতাম, যে এরা হচ্ছে আমার আইডল বা এরা হচ্ছে যাদেরকে ফলো করব আমি। তো লেটার অন আই স্টার্টেড টু ওয়ার্ক উইথ দেম। তো এন্ড হচ্ছে এদের মানে এরা সবাই এত আপন করে নিয়েছে, মানে একদম ফ্রেন্ড হয়ে গেছে সবার সাথে। এই ব্যাপারটা হচ্ছে খুবই অ্যামেজিং লাগছে, এবং হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে লিভিং ইন এ ড্রিম আর কি ওই ফেজটা পার করছে ওই টাইমে যখন হচ্ছে জব শুরু করি।
তো মানে একদম ফলো করা থেকে শুরু করে তারপর হচ্ছে একসাথে কাজ করা, তারপরে এখন হচ্ছে একসাথে কাজ করতেছি না, বা তাও হচ্ছে আমরা কিন্তু ডে টু ডে লাইফে কানেক্টেড একদম অনেকটা, একসাথে ট্রাভেল করতেছি বা হ্যাং আউট করতেছি, চা খাইতে বসতেছি, বিচিং করতেছি গ্রুপ চ্যাটে বা কলে। ওকে, তোমাকে ট্রাভেল নিয়ে আর একটা প্রশ্ন করব, তারপরে ব্রেন পুরো পিক করে আমি শেষ করে ফেলতেছি। সেটা হচ্ছে যে যারা ট্রাভেল করতে চায়, ধরো অনেকেরই তো ইচ্ছা যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ট্রাভেল, এবং আমি আমার পডকাস্টে যাদের সাথে কথা বলছি বেশিরভাগ মানুষই বলছে যে এটা তোমাকে জিজ্ঞেস করবো কিছুক্ষণ পরে, আমি যদিও অ্যান্সারটা জানি। হ্যাঁ, তো যারা ট্রাভেলিং শুরু করতে চায় বা যারা ট্রাভেল করতে চায় তাদের জন্য তোমার অ্যাডভাইস কি থাকবে, যদি একটা অ্যাডভাইস দাও? এটা কি ইন জেনারেল নাকি হচ্ছে রিমোট জব হোল্ডারদের জন্য? ইন জেনারেল। ইন জেনারেল হচ্ছে ফার্স্ট হচ্ছে যে আপনার ট্রাভেলে বের হয়ে যেতে হবে। মানে ধরো এমন কিছু আছে যেটা তুমি জাস্ট এমন চিন্তা করছো যে আমি যদি নিজে ট্রাভেল না করতাম এটা কখনো রিয়েলাইজ করতাম না, আচ্ছা, বা এরকম ধরো লাইফ চেঞ্জিং কোনো টিপস বা কিছু একটা যেটা ধরো তুমি যদি এখন বলো কেউ শুনলে তার ট্রাভেলিংয়ের পুরো ইয়াটাই চেঞ্জ হয়ে যাবে, পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে যাবে এরকম। আচ্ছা, এরকম কিছু আমার কাছে নাই টু বি অনেস্ট, এই একদম যে ধরেন লাইফ চেঞ্জ হয়ে যাবে এরকম কিছু নেই। বাট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে আমি ট্রাভেল করে যা শিখছি সেটা হয়তো আমার পড়াশোনা কাজ এগুলো থেকে এত কিছু শিখতে পারিনি। নাম্বার ওয়ান হয়েছে যে আমি প্রচণ্ড রকমের ক্যামেরা শায়ী, বলতে হচ্ছে ধরেন ইন্ট্রোভার্টেড পারসন ছিলাম একটা টাইমে। এখন ওইটা হইতে পারে যে ছোটোবেলার ট্রমা রেসপন্স আর সামথিং, আর হইতে পারে যে আসলে ওইভাবে মানুষের সাথে মিশিয়ে নেই। বাট ট্রাভেল করলে যেটা হয় যে ওই যে গার্ডটা ওইটা সরে যায় ট্রাভেল করলে, একা ট্রাভেল করলে বিশেষ করে। আমি তোমাকে গোছাচ্ছিলাম কেন জানো, কারণ আমার মনে আছে আমি যখন ইমনের সাথে গেছিলাম নেপালে, তখন ইমন 23 লিটারের একটা ব্যাগ কাঁধে নিয়ে চলে আসছে, এবং ওই ব্যাগের মেজরিটি অংশ হচ্ছে ওর ড্রোন। তাহলে ওর কাপড় চোপড় কই, বাকি জিনিসপত্র কই? ওই 23 লিটারের ওই ডিক্যাথলনের ব্যাগটা দিয়ে ও আমাদের, আমি তো চলে আসছি 15 দিন পরে, তুমি তো প্রায় 1 মাসের মতো টাইম ছিল, ও জাস্ট ওই 23 লিটারের পিচ্ছে একটা ব্যাগ নিয়ে ট্রাভেল করছে। ওই ব্যাগটা মনে হয় এখানেও আছে আমাদের এখানে, এটা তো না, ওইটা না, ওটা আরেকটা, এটা ওই ডিক্যাথলনের যে সুন্দর ডিজাইনালা ব্যাগ, এটা নিয়ে আগে করতাম ওই সেম জিনিস, এটাও ক্যারি করা যায়। তো না, ওর সাথে আমার কিন্তু একটা ছোট লাগেজ ছিল, ছোট একটা লাগেজ ছিল, ওটা একটু পিচ্ছি লাগেজ। হ্যাঁ, তো আমি মোটামুটি মাসখানেক থাকারই প্ল্যান নিয়েছিলাম। আর আমার ক্যামেরা ইকুইপমেন্টই হচ্ছে ওইটাতে বেশি, ড্রোন হ্যাঁ অনেক কিছু আছে ওইটাতে, ইলেকট্রনিক্স আর কি, ল্যাপটপ, তারপর হচ্ছে ড্রোনের চার্জার। এটা কি তোমার ধরো মানে আইডিয়াল সেট, যে মিনিমালিস্ট ট্রাভেল একেবারে বেয়ার মিনিমাম? নেপালে যদি চিন্তা করেন ওইটা আমার কিন্তু একদম মানে লাইটের সেটআপ না, এর থেকে লাইট সেটআপে আমি গেছি। যে একটা হচ্ছে 40 লিটারের ব্যাগ, ডেকাথলনের ব্যাগ, ওইটাতে হচ্ছে একদম ডিভাইস থেকে শুরু করে সব দিচ্ছে। থাইল্যান্ডে ওইটা নিয়ে আমি 2 মাস থেকে আসছি। তো ওয়ার্ম কান্ট্রিতে এটা পসিবল, কিন্তু ঠান্ডা কান্ট্রিতে এটা একটু কষ্ট। প্যাকিংয়ের জন্য হচ্ছে আপনার ওয়ার্ম কান্ট্রিতে হচ্ছে ধরেন 2-3টা হচ্ছে পেয়ারিংস নিলেই, টি শার্ট আর শর্টস আর হচ্ছে আপনার 1-2টা প্যান্ট, দ্যাটস ইট, জামা কাপড়ে আর কিছু লাগে না। এরপর হচ্ছে লন্ড্রি করে করে আপনি ওইটা করতে পারবেন। কিছু লাগলে ধরেন কোনো একটা নষ্ট হয়ে গেছে, আপনি নতুন একটা কিনবেন, আনলেস আপনি হচ্ছে যে ট্রাভেল করেন ফ্যাশন দেখানোর জন্য বা ফ্যাশন শো করার জন্য। নট টু জাজ, ওইটা অনেকেরই আছে, অনেকের পারপাস আছে, বিভিন্ন ড্রেস পরে ছবি তুলবে। এটা আমার ফ্রেন্ড সার্কেলে এরকম আছে যে মনে করেন যে একটা ডিফারেন্ট লোকেশনে গিয়ে ওইখানে ওই ড্রেসটা পরে ওর ছবি তুলতে হবে, তারপর হচ্ছে গিয়ে ওই লোকেশনে গিয়ে এইরকম করেই ছবি তুলতে হবে, একদম ও ইনস্টাগ্রামে ধরেন দেখে গেছে ওরকম তার ছবি লাগবে, এরকম এক্সপেকটেশন নিয়ে যার যেটা ভালো লাগে আর কি। এক্স্যাক্টলি, ফর মি গোল ইজ যে সাস্টেইন করা যত লং টাইম, যত অল্প বার্ডেন সাথে ক্যারি করে। আমি কিন্তু এটাও বলি আমার ইয়াদের জন্য, অডিয়েন্সদের জন্য, সেটা হচ্ছে আমি ওয়ান ব্যাক ট্রাভেলিং শিখছি বাকির কাছ থেকে, বাকি আমার কাছ থেকে, বাকি শিখছে ইমনের কাছ থেকে। বাকি আমাকে বলছে যে ইমন আমাকে শিখাইছে কেমনে করতে হয়, ওয়ান ব্যাক ট্রাভেল করতে হয়। আর তুমি যে বললো না শীতের দেশের কথা, ও হচ্ছে কিন্তু থাইল্যান্ডে যে ফার্স্ট ট্রাভেল মানে বিশাল পোস্ট দিয়ে হচ্ছে যে থাইল্যান্ডে ফার্স্ট ট্রাভেলটা করছিল, তখন 2টা ব্যাগ ক্যারি করছিল, একটাতে হচ্ছে 2টা ক্যামেরা সামনে, ইলেকট্রনিক্স। হ্যাঁ, খুবই প্যাথেটিক একটা অবস্থা ওর, মানে আমি দেখে হচ্ছে তুই এত ক্যারি করতেছে কেন। পরের বার থাইল্যান্ড গেছে একটা ব্যাগ নিয়ে, যখন গেছে একটা ব্যাগ নিয়ে, ও হচ্ছে ওই ট্রিপে বসে হচ্ছে বুঝছে যে ও প্রায়োরিটি কি ট্রাভেলে, দেন হচ্ছে ওই অনুযায়ী ও পরে প্যাকিং করছে। বাট ওর প্যাকিংটা
ওর একটা পোস্ট আছে মেবি এটা নিয়ে, যে ওর প্যাকিংটা আমার থেকে এফিশিয়েন্ট, আমার মনে হয়েছে পার্সোনালি। আমারটা তো অনেক ল্যাকিংস আছে, যে আর আমি একই সাথে শপিং করছি প্যাকিং ম্যাটেরিয়াল, আমি ওর দেখা দেখি কিছু করছি। বাট হচ্ছে এরকম ট্রাভেল করে আমি মোটামুটি 4-5 বছর ধরে, যে একদম মিনিমালিস্ট সেটআপ যত কম নিয়ে পারা যায়। আর হচ্ছে দরকার হলে আমি ওইখান থেকে কিনে আমি নিয়ে নেবো, এরকম প্রয়োজন অনুযায়ী। আমার যেটা দরকার নাই, আমার ডে টু ডে যেটা ইউজ হয় না, আমি ওইটা নেব না। ওইটা আমি হয়তো কারো কাছ থেকে নিয়ে নেবো ওইখানে গিয়া, অথবা হয়েছে গিয়া রেন্ট করব, অথবা আপনার হয়েছে গিয়া মানে কাপড় চোপড়ের ক্ষেত্রে তো লন্ড্রি করাই যায় এনি টাইম। এটা একটা ভালো জিনিস। এশিয়ার বেশিরভাগ দেশে গেলে ওদের লন্ড্রি সিস্টেম এত চমৎকার। বাংলাদেশ বাদে এশিয়া, বাংলাদেশ এশিয়ার মানে ওই এথনিসিটির কথা বলতেছি আর কি। কারণ আমি যে কয়টা জায়গায় গেছি, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং কনভিনিয়েন্ট, ইন্দোনেশিয়া, সকালবেলা দিলেও বিকালবেলা দিয়ে যায়, একদম ক্লিন, ড্রাই, গুড স্মেলিং এবং প্রেসড, খুব সুন্দরভাবে দিয়ে যায়। তো মানে এই ফিচার থাকার পর কেন আমি হচ্ছে এক্সট্রা জামা কাপড় ক্যারি করব? ওইটাই। আর ওই যে এসেনশিয়াল যেটা সেটা আমি ক্যারি করব। শীতের দেশেও এক ব্যাগ নিয়ে যাওয়া যায়। আমি এবার একটা ডাউন জ্যাকেট নিয়ে গেছিলাম, একটু ছোট করে। হ্যাঁ, আমার একটা পাফ নাই, এজন্য আমি করতে পারি। এইটুক ছোট্ট একটা ইয়ার ভিতরে ডাউন জ্যাকেট নিয়ে গেছিলাম। আমি লিটারালি ঘামছি বরফের ভিতরে ইয়াতে গিয়া, এই যে অন্নপূর্ণা বেস ক্যাম্পে গিয়া। ন্যানো পাফটা হচ্ছে যে ছোট করা যায়। হ্যাঁ, আর একদম শীতের সিজনে হলে তখন পসিবল না, তখনও পসিবল। আমি হচ্ছে ফার্স্ট আমার যে নেপাল মান্থ লং ট্যুর ছিল, ওইটাও কিন্তু যে 40 লিটার ব্যাগ নিয়ে করছে। আমি অ্যাক্সিডেন্ট করার আগ পর্যন্ত লাগেজ নিয়ে ট্যুরে দিতাম না। অ্যাক্সিডেন্ট করার পর আমি ব্যাকপ্যাক ক্যারি করা নিষেধ, দ্যাটস ওয়াই হচ্ছে লাগেজ ক্যারি করা শুরু করছে। মানে আমার হয়তো আরো বছর খানেক লাগেজ ক্যারি করা লাগবে। আই অলওয়েজ হেটেড দিস, যে লাগেজ ট্রাভেলার অনেকটা পচাইতাম আগে, বাট এখন আমি লাগেজ ট্রাভেলার। এটা হচ্ছে আইরনি অফ লাইফ ব্যাপার না। মানে লাগেজ না থাকলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে ওই বেল্টের মধ্যে দাঁড়ায় থাকতে হয় না। এক্স্যাক্টলি। তারপরে অনেক চিপ এয়ারলাইন আছে যেগুলোতে লাগেজ থাকে না, লাগেজের জন্য টাকা দিতে হয়, ক্যারিওনে হয়ে যায়। আমি মানে যাই হোক একটু প্লাগ করি, সেটা হচ্ছে যে আপনারা কেউ যদি আমার ট্রাভেল সেট আপ দেখতে চান, যে আমি এক ব্যাগে কেমনে ট্রাভেল করি, আমার যে আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে আমি একটা ভিডিও দিতে পারি। তো যদি চান তাহলে নিচে কমেন্ট করে জানেন যে আপনারা চান, তাহলে আমি এটা আমরা চাইলে কোলাব করতে পারি। হ্যাঁ, তোমার সাথে কোলাব করা লাগবে, এজন্যই বললাম। ওকে বোন, ট্রাভেলিং নিয়ে আর অনেক বেশি হয়ে গেছে, বাট না ভালো হয়েছে। আমি নিজেই অনেক কিছু জানতে পারছি, যদিও তোমার সাথে এটা নিয়ে প্রতিদিনই ডিসকাশন হয়, তারপরেও আমি অনেক নতুন জিনিসপত্র জানতে পারছি। বের হইলে মনে হয় ট্রাভেল নিয়ে বেশি আলাপ করি, ট্রাভেল নিয়ে বেশি কথা। সেকেন্ড হচ্ছে মনে হয় বিচিং করি, আর হচ্ছে থার্ড হচ্ছে আমরা টেকনিক্যাল জিনিসপত্র, একদম খুবই রেয়ারলি টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে কথা বলি, খুবই কম, বাট বলি, তাও বলি খুবই রেয়ারলি। আচ্ছা, দেখছো আলো চলে যাচ্ছে কিন্তু অলমোস্ট। হ্যাঁ, আচ্ছা, তোমার ডে ভালো থাকতে হ্যাঁ, প্রতি এমনি নর্মাল দিন কিভাবে কাটতেছে এখন? আমার হচ্ছে সকালবেলা হচ্ছে স্ট্যান্ড আপ থাকে 11টায়, মানে আমি যেখানে কাজ করি। তো আমার সকালটা হচ্ছে আমি ট্রাই করি প্রোডাক্টিভ রাখা, যেহেতু আমার সকালে উঠতেই হচ্ছে, আগে রাতে কাজ করার অভ্যাস ছিল, তো যেহেতু সকালে উঠতে হচ্ছে, এখন আমি ট্রাই করি সকাল থেকে লাঞ্চ টাইম পর্যন্ত একটা ফুল প্রোডাক্টিভ একটা টাইম, যে আমার মেজরিটি টাস্ক আমি এর মধ্যে শেষ করে ফেলবো, কোনো মিটিং থাকলে এর মধ্যে শেষ করে ফেলবো, এরকম প্ল্যান করি। তারপর রেস্ট অফ দ্য ডে হচ্ছে আমি ট্রাই করি যে ধরেন বিকেলের মধ্যে আমি র্যাপ আপ করার কাজটা, ধরেন 4টা-5টা আলো থাকা অবস্থায় আমি এখন আর কি, আমার একটা মন্ত্র তৈরি হয়েছে যে আমি সানসেট মিস করবো না, মানে ট্রাই করবো অ্যাটলিস্ট হচ্ছে আমার যদি সুযোগ থাকে, আমার যদি ওয়ার্ক প্রেশার অনেক বেশি না থাকে, তাহলে আমি ডেইলি সানসেট কাজ করার ট্রাই করবো। এই জন্য হচ্ছে আমি কিন্তু আবার বরিশালে মুভ করছি, ঢাকায় সানসেট এনজয় করার মতো ধুলার মধ্যে এখানে আসবা। এখানে হ্যাঁ, মানে প্রতিদিন এখানে তো আসা পসিবল না, বাট হচ্ছে আমাদের চিন্তা করেন আমার যেখানে আমি থাকি বাড়িতে, জাস্ট সামনে বেরোইলেই ধরেন সুন্দর একটা পাশে হচ্ছে ধানের ক্ষেত, তারপর হচ্ছে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, মানে ওইখানে গেলেই মন ফ্রেশ হয়ে যায়। একটু 2 মিনিট হাঁটলেই হচ্ছে একটা নদীর পাড়ে আপনি দেখতেছেন যে সানসেট হচ্ছে, মানে আমি আমার নিজের বাড়ি রোমান্টিসাইজ করতেছি। আমি এটা একটা ভালো জিনিস, কিন্তু মানে নিজের বাসায় কমফোর্টেবল থাকা, নিজের বাসাকে ভালোবাসা, এটা মানে আমার কাছে মনে হয় যে মানে যত ট্রাভেল করে আমার কাছে বেস্ট লোকেশন স্টিল মাই হোম, স্টিল বরিশাল। যে বরিশালের থেকে বেস্ট লোকেশন হয় না, হ্যাঁ বরিশালের থেকে বেস্ট লোকেশন হয় না, এখানে হচ্ছে আদর্শ জায়গা থাকে। আচ্ছা, স্পিকিং অফ বরিশাল, এখন আমরা তাহলে একটু কয়েকটা র্যাপিড ফায়ার প্রশ্ন করব তোমার জন্য। প্রশ্নগুলো স্পেশাল। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, তোমার কি মনে হয় বাংলাদেশের সবথেকে ভালো ডিজাইনাররা সব বরিশাল থেকে আসছে? এইটা কন্ট্রোভার্সিয়াল কমেন্ট হইতে যাচ্ছে, কারণ আমার এই জন্য জিজ্ঞেস করছি, মনে হয় না। মানে আবার যদি হচ্ছে এরকম করি,
বরিশাল থেকে অনেক ডিজাইনার আসছে, কিন্তু সিলেটের থেকে কম। সিলেটে প্রচুর ডিজাইনার এবং টপ লেভেল ডিজাইনারও সিলেটে প্রচুর, ঢাকায়ও আছে প্রচুর, বাট বরিশালে হচ্ছে মোটামুটি একটা গ্রুপ অফ পিপল আমরা মোটামুটি আসি। তারপরে হচ্ছে আর নতুন কোনো স্ট্রিম তৈরি হয় না, হয় আমরা ব্যর্থ হয়েছি রিক্রুট করতে, অর হয়েছে গিয়া মানে এই ফিল্ডে আগ্রহী মানুষজনই হচ্ছে খুঁজতে ব্যর্থ হয়েছে যে কোনো একটা। তো নতুনও আরও ডিজাইনার আসতেছে, কিন্তু টপ লেভেল ডিজাইনার এখনও প্রডিউস হচ্ছে না বরিশাল থেকে। বাট ইয়া মানে ইটস দেয়ার আর কি। আমাদের মোটামুটি 2টা ইভেন্ট হওয়ার পরে হচ্ছে মানুষজন এটা সম্পর্কে জানছে, লোকালরা হচ্ছে জানা ট্রাই করছে, নতুনভাবে ডিজাইন শিখছে, অনেকে ইন্টারেস্ট এখন সাকসেসফুলি কাজ করতেছে। কেউ ট্র্যাক লাগতে আছে, পাঠাতে আছে, এরকম বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছে, ভালো কোম্পানিগুলোতে কাজ করতেছে দেশে, অনেকে রিমোট জব করতেছে। আচ্ছা, তোমার যদি এটা আমি সবাইকে জিজ্ঞেস করি যে কী করবে, কিন্তু কী করবে এটা জিজ্ঞেস করবো না, কারণ আমি জানি তোমার যদি টাকা পয়সা নিয়ে চিন্তা করা না লাগতো কখনো, সেক্ষেত্রে তুমি কই ট্রাভেল করতা? এনিওয়্যার অ্যান্ড এভরিওয়্যার। মানে হচ্ছে একদম টপিক যদি চিন্তা করেন, আমি হচ্ছে একদম মানে যে এখন যদি আমার কাছে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ মানি থাকতো, যে আমার টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নাই, চিন্তা নাই, তাইলে আমি হয়তো রাইট নাও মাউন্ট কিলিমানজারো সামিটে যেতাম, আফ্রিকার টলেস্ট পিক। হ্যাঁ, ওইটা সাবমিট করার ট্রাই করতাম। আমি ইউজুয়ালি সাবমিট করার পক্ষে না। হ্যাঁ, মাউন্ট ফুজি একটু কমার্শিয়াল বেশি, মাউন্ট কিলিমানজারো কমার্শিয়াল, কিন্তু হচ্ছে গিয়ে আমার আফ্রিকার ওই পিকটা নিয়ে একটা ফ্যাসিনেশন আছে, কারণ হচ্ছে ওটা 7টা লেয়ার আছে আর কি। মানে আপনি নিচে একরকম দেখবেন, সাবট্রপিক্যাল ইয়া আছে, মানে ক্লাইমেট আছে, আপনি আস্তে আস্তে উঠবেন, ডিফারেন্ট ইয়া দেখবেন, এই জন্য ভালো লাগছে আর কি খুবই। তাহলে তুমি কি নিজেকে বলবা যে তুমি মাউন্টেন পারসন? না, আমি এক্সক্লুসিভলি মাউন্টেন পারসন আর বিচ পারসন এরকম বলতে চাই না। আমার হচ্ছে বোথ নিয়ে ইন্টারেস্ট ইকুয়াল, এবং হচ্ছে গিয়া আপনার পাহাড় টানে বেশি অবশ্যই, কিন্তু হচ্ছে গিয়া আমার বিচও ভালো লাগে, ইফ ইটস ওর্দি টু ভিজিট আর কি, এরকম মানে তখন আমার ক্যালকুলেশন চলে আসে আর কি। ওকে, তার মানে মাউন্টেন পারসন ভাই। না, এক্সাইটিং যদি হয় তাহলে বিচও ভালো লাগে, যেমন কেলিংকিং বিচ অ্যামেজিং লাগছে। অ্যামেজিং, কেলিংকিং বিচ আসলে খুবই অদ্ভুত একটা। বাইরে ওইখানেও কিন্তু হাইক করে নিচে নামতে হয়, মাউন্টেন এক্সপেরিয়েন্সও আছে। আমি পড়ে গেছিলাম কেলিংকিং বিচে নামতে গিয়ে, পড়ে গেছিলাম, পরে আবার উঠে আসছি। ওকে, দিস ইজ নট ফর মি। চলে আসে, খুবই ব্রুটাল এটা, একদম খারাপ। এত সুন্দর কেলিংকিং বিচ ইয়াতে, বালিতে, মুসাপিনিতে যাওয়ার রাস্তাটাও তো একটা খুবই চমৎকার, অনেকগুলা মাউন্টেন দেখা যায় যাওয়ার সময়, অনেকগুলা। আচ্ছা, তুমি যদি আমাদের যারা শুনতেছে তাদের জন্য কোনো বই সাজেস্ট করো, তাহলে সেটা কোনটা হবে? এটা কি এক্সক্লুসিভলি ট্রাভেল হইতে হবে? না, এনিথিং ডিজাইন হইতে হবে, এনিথিং। তাইলে হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে বইটা সাজেস্ট করবো সবাইকে পড়ার জন্য, অ্যামেজিং বুক। অনারেবল মেনশন হবে সেপিয়ান্সটা পড়া উচিত, বাট কোনটা গ্রহণ করবেন না এটা আপনার চয়েস, বাট একটা ইউনিক পার্সপেক্টিভ আসবে মাথায়, যে মানে হিউম্যান হিস্ট্রি সম্পর্কে, মানুষের সাইকোলজি কীভাবে কাজ করে, অনেকগুলো ব্যাপার এখানে কভার করা হয়েছে। তো এখানে অনেক কন্ট্রোভার্সিয়াল টপিক আছে, আমাদের যে বিলিফ সিস্টেম এটার সাথে অ্যালাইন হবে না, তো এই জন্য অনেকে হইতে পারে যে এটাকে সাজেস্ট করছে, বাট সাজেশন মেইন হচ্ছে যে আপনি ওই পার্সপেক্টিভটাও জানা উচিত এই জন্য। আচ্ছা, তোমার লাইফ যদি কোনো হইতো, মুভি হইতো, সেটার নাম কি হইতো? এটাকে কোনো একটা মুভির নাম বলবো নাকি হচ্ছে আমি নিজের মতো করে নাম দেবো? অ্যাজ ইউ উইশ। আমার একটা মুভি খুবই ভালো লাগছিল, সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিটি, মেবি খুবই স্পন্টেনিয়াস মুভি আর কি, র্যান্ডম জোস একটা মুভি। আমি তো ভাবছি তুমি বলবে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 100 ডেজ। ওইটা দেখেন, সিমিলার টাইপের একটা ব্যাপার আছে, মানে ওর জার্নি অনেকটা আমার সাথে ম্যাচ করে কাইন্ড অফ, মানে ফ্রম বোরিং ইন্ট্রোভার্টেড পারসন টু ট্রাভেলার, এই জার্নিটা। তো মানে জাস্ট অ্যাভারেজ পারসন, এখনও অ্যাভারেজ পারসন অবশ্যই, কিন্তু ওইখান থেকে হচ্ছে যে একদম মনে করেন যে হ্যাপেনিং এরকম একটা মানে জার্নিতে আসা, ওই ব্যাপারটা হচ্ছে ওই মুভিতেও হচ্ছে অনেকটা কভার করে, মানে আমার জন্য বিগ রিলেট টাইপের আর কি। ওটা দেখেন, আপনি মনে হয় দেখেন তাহলে দেখতে হবে, এটা ভালো সাজেশন। আমি রেকমেন্ড করবো এই মুভিটা দেখতে। এন্ড হচ্ছে আমার লাইফ যদি করা হয় যে অনেকটা ওইরকম, হঠাৎ করে ট্রাভেল করা শুরু করছি,
এর আগে যে ঘুরতাম না এটা না, মানে আশপাশে ঘুরতাম, কখনো মানে ওই যে ইউনিক ডেস্টিনেশনগুলোতে যাওয়া হতো না। বাট হঠাৎ করেই হচ্ছে এই চেঞ্জটা আসছে কিছু লাইফ ইভেন্টের কারণে এট দ্যাট টাইম। তুমি যদি হিস্টোরিতে যে কারোর সাথে ডিনার করতে পারতা হিস্টোরির, সেক্ষেত্রে কার সাথে ডিনার করতে? অনেক মানুষ তো, কার সাথে রেখে কার সাথে করবো? 1-2 জনের নাম বলো যাদের সাথে মানে খুব ডেসপারেটলি মনে হতো যে এই লোকটা যদি বেঁচে থাকতো দেখা করতে খুব ভালো লাগতো। এটাকে খুব রিসেন্ট বলবো নাকি একদম মানে যে কোনো ইয়ে হতে পারে? একজনই বলতে হবে? 2জন বলো। রিলিজিয়াস ভিউ পয়েন্ট দিয়ে চিন্তা করলে তো মানে অলওয়েজ মানে এটা মানবিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে হয়তো ডিনার করা তো অনেক বড় ব্যাপার, যে সাক্ষাৎ করতে পারলে বা এরকম একটা ইয়া হইলেও হয়তো ভালো লাগতো। বাট এর বাইরে হচ্ছে ধরেন যদি এরকম ইয়া হয়, আমার মনে হয় লিওনার্দো ডি ভিঞ্চি, কারণ তার টাইপ আমাদের সাথে মিলে, পাগলা। এই জন্য হয়তো দেখতাম যে ওই সময় তারে সমাজ কেমন ভাবে গ্রহণ করতো, এটা দেখতাম। মানে উনি যে টাইমে হচ্ছে যেসব ইনোভেশন নিয়ে কাজ করছে, ওই টাইমে মানুষজন ওইগুলো কল্পনা করতে পারতো না। মানে এরপরে অনেক সায়েন্টিস্ট, ইনোভেটর, আর্টিস্ট, মানে ডিজাইন ফিলোসফার আর কি, অসাধারণ। হ্যাঁ, মানে আমার কাছে অ্যামেজিং পার্সোনালিটি লাগে। তুমি যদি তোমার অতীতে ফিরে যেতে পারতা ছোটবেলায়, তাহলে তোমার ছোটবেলার যে ভার্সন আছে তাকে কি বলতা? কিপ গোয়িং। হ্যাঁ, যেটা আছে আলহামদুলিল্লাহ, আমি এইটাতে হ্যাপি। মানে হচ্ছে যে আমার ছোটবেলার ভার্সনটা এমন কিছু আমি নতুন করে বলার নাই। ইনফ্যাক্ট হচ্ছে আমার ছোটবেলার ভার্সন আমাকে বলতে পারবে এখন, বিকজ আই থিঙ্ক আমি ছোটবেলা এখনের থেকে ম্যাচিউর ছিলাম। মানে তখন হচ্ছে আমি আরো অনেক ক্যালকুলেটিভ ডিসিশন নিতাম, এখন র্যান্ডম স্টাফ করি। তো এটাই তো ভালো। হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে লাইফ মানে অনেক বেশি যদি হচ্ছে কোডেড হয়ে যায় যে না এরকম চলতে হবে, এরকম হয়ে যাবে, তখন হচ্ছে গিয়ে আর কি একই একটা প্যাটার্ন, একই স্পন্টেনিয়াস বা র্যান্ডম কিছু না থাকলে ইন্টারেস্টিং হয় না লাইফ। তো ছোটবেলার যে ছিল সে হচ্ছে এরকম ছিল আর কি, যে একদম বোরিং। বাট এখন ট্রাই করি একটু এক্সপ্লোর করার। ওকে, সূর্য অলমোস্ট ডুবে গেছে এবং আমাদের পডকাস্ট অলমোস্ট শেষের দিকে। তুমি আমাদের যারা 80-90% টাইম ট্রাভেল নিয়ে কথা বললাম। ভালো তো, আমরা কি ডিজাইন নিয়ে কথা বলা উচিত ছিল না একটু? সব দিনই তো বলো, আজকে না হয় না বললা, তাহলে থাকুক। ডিজাইন নিয়ে কথা বলতে তো ভালো লাগে না এখন। 10 বছর হচ্ছে ডিজাইন ফিল্ডে কাজ করার পর এখন হচ্ছে এটা জাস্ট হচ্ছে করতেছি, আবার না করলেও ভালো লাগবে এরকম, না করলে আবার হচ্ছে মিস করবো। তো এই কথা বলতে অত ভালো লাগে না। ধরেন ডিজাইন নিয়ে হচ্ছে 2 ঘন্টা কথা বলবো, খুবই প্যারা লাগে। কথা বলা শুরু করলে দেখবেন যে ঘন্টাখানিক কথা বলতেছে, তা তো হচ্ছেই, কিন্তু হয়েছে গিয়া যে ওই যে শুরু করব এই টপিকে, এই মোটিভেশনটা আসে না কিন্তু। ওকে, তাহলে আমরা পডকাস্টটা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, যেহেতু পডকাস্টটা শেষ করে দিব। বাট পডকাস্টটা শেষ করব, তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? একটা জিনিস হয়েছে গিয়া যে ওই যে স্পন্টেনিয়াস জিনিস করে এতক্ষণ প্রমোট করলাম, এখন আবার একটু লিমিট করে দিই যে নো ইউর সেলফ ফার্স্ট, দেন হচ্ছে মানে সেট অফ লিমিট সেট করে দেন হচ্ছে জিনিসপত্র করা উচিত। মানে এনিথিং, এটা হতে পারে আপনার ওয়ার্ক, আপনার ক্যারিয়ার, প্লাস হচ্ছে ট্রাভেল, এনিথিং। মানে আমরা যারা বিশেষ করে মুসলিম আছি তাদের তো হচ্ছে যে আমরা একটা সেট অফ গাইডলাইনে আত্মসমর্পণ করা, যে এই গাইডলাইনের বাইরে আমরা যাব না। তো এরকম হচ্ছে সেট অফ গাইডলাইন প্রত্যেকটা মানুষের থাকা উচিত টু বি এবল টু হ্যাভ আ কন্টেন্ট লাইফ। তাহলে দেখা যাবে আইদার উই আর টু হ্যাপি অর টু স্যাড অর ডিপ্রেসড। তো ওই ব্যালেন্সটা রাখার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ আ সেট অফ রুলস। হ্যাঁ, তো রুলস যখন থাকবে আপনি ওই রুলস ব্রেক করলে আপনার ভালো লাগবে, যখন রুলস থাকে না তখন কিন্তু ব্রেক করতে ভালো লাগে না। তো রুলস থাকা দরকার, এবং রুলসে যে কোনো একটা রুলসে আন্ডারে থাকা উচিত, সেট অফ থিংসের আন্ডারে থাকা উচিত, দেন ওইটা থেকে গ্রো করা উচিত, বা ওইটার স্ট্যান্ডার্ড ধরে আপনি হচ্ছে রুল ব্রেক করেন, বা একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত সবারই। এবং আমার ক্ষেত্রেও এরকম একটা সেট অফ স্ট্যান্ডার্ডস আছে, তো ওইটার উপর বেস করে হচ্ছে আমার লাইফ রিভলভস অ্যারাউন্ড আর কি। ওকে, আমরা আমাদের পডকাস্টের একবারে শেষে চলে আসছি। থ্যাংক ইউ ইমন পডকাস্টটা আসার জন্য। এই প্রথম আমরা যেহেতু সামনাসামনি পডকাস্ট করতেছি, এই প্রথম আমি গেস্টের সাথে হ্যান্ডশেক করতে পারতেছি। ওকে ম্যান, ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনার সাথে হচ্ছে পডকাস্টটা।